হ্যালো এভরিওয়ান, সবাই কি খবর বলো? শুভ বিজয়া সবাইকে। সবাই পুজো কেমন কাটিয়েছো একটু বলো। চলো আমরা মোটামুটি একটু সিলেবাসটা আগে অ্যানালাইসিস করে নিই। সিলেবাসটা অ্যানালাইসিস হয়ে গেলেই আমরা কি করব, একদম ডিরেক্টলি চলে যাব ক্লাসে। ঠিক আছে, চলো দেখি। তো সিলেবাস তোমরা কে কি দেখেছো একটু শুনি দেখি। মোটামুটি কি সিলেবাসও দেখা হয়েছে নাকি সিলেবাসও পুজোর একদম আমেজ এখনো চলছে? যে আবার তো কালী পুজোও আসছে, এরকম করো না, তোমাদের মাত্র 4 মাস সময় আছে। ঠিক আছে, তো বলো তোমরা দেখি। থার্ড সেমে হ্যাঁ সিলেবাস, বাহ আমার স্টুডেন্টরা একদম বলছে সিলেবাসে এআই আছে আর ডিবিএমএস আছে, একদম সবাই একদম দেখে নিয়েছে। একজন বলছে এসকিউএল আছে, ডিবিএমএস এর মধ্যেই এসকিউএল এর পার্ট পরে আসছি। হ্যাঁ ডিবিএমএস আছে, এসকিউএল আছে, এআই আছে একদম। তো চলো তোমাদের আগে একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। একটু প্যাটার্নটা বলে দিই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টোটাল তো আমাদের 35 মার্কসের এক্সাম হবে, আর আমি সেটা নিয়ে কোনো কথাই বলছি না। 35 মার্কসের এক্সামের মধ্যে তোমরা 2 মার্কসের কোয়েশ্চেন পাবে, 3 মার্কসের কোয়েশ্চেন পাবে, আর হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন পাবে। ঠিক আছে, এই 2 মার্কসের কটা কোয়েশ্চেন থাকবে? 2 মার্কসের থাকবে হচ্ছে আমাদের 3টে কোয়েশ্চেন। 2 মার্কসের আমাদের 3টে কোয়েশ্চেন থাকবে, 3 মার্কসের আমাদের 3টে কোয়েশ্চেন থাকবে, আর 5 মার্কসের আমাদের 4টে কোয়েশ্চেন থাকবে। দেখো তো টোটাল কত হচ্ছে। এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 20, টোটাল হয়েছে 35। এই হচ্ছে আমাদের টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন। কেমন হয় সেটা আমি বলে দিলাম। এইবার আমরা সিলেবাসটা দেখি, সিলেবাসে কি কি করতে হবে আমাদের। তো সিলেবাসের কথা যদি বলি তাহলে তো দুটো ইউনিট আছে, ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 এ হচ্ছে আমাদের ডিবিএমএস, যেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই কিন্তু আমরা এসকিউএল এর পার্টটাই পাবো। এসকিউএল এর পার্টটা তোমরা বলছিলে না আলাদা করে, এসকিউএল এর পার্টটা কিন্তু আমাদের ওই ইয়ের মধ্যেই থাকবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই থাকবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে টোটাল 20 মার্কসের কোয়েশ্চেন তোমরা পাবে। টোটাল 20 মার্কসের কোয়েশ্চেন তোমরা এই ডিবিএমএস থেকে পাবে। আর এআই থেকে ইউনিট 2 হচ্ছে আমাদের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই এআই থেকে তোমরা পাবে হচ্ছে টোটাল 15 মার্কস। ঠিক আছে, টোটাল 15 মার্কস তোমরা পাবে। এবার একটু বলে দিই যে কেমন ধরনের কোয়েশ্চেন বা কোন কোয়েশ্চেন আসছে, কীরকম ধরনের কোয়েশ্চেন আসবে। আগে যেমন তোমাদের ছিল হচ্ছে পুরোটাই এমসিকিউ, এবার কিন্তু কোনো রকম কোনো এমসিকিউ হবে না। এবার যেটা হবে পুরোটাই তোমাদের ডেসক্রিপটিভ পেপার হবে, মানে 2 নম্বরের কোয়েশ্চেন, 3 নম্বরের কোয়েশ্চেন আর 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে। এবার অনেকে ঘাবড়ে যাবে যে 5 নম্বরের কোয়েশ্চেন আসবে, সেখানেও চিন্তা করার কোনো কারণ নেই। 5 নম্বরের কোয়েশ্চেন কিন্তু ডিরেক্টলি দেয় না, হয় এরকম 4+1 দেবে, না হলে 3+2 দেবে, না হলে 1-1 করে এরকমভাবে দেবে, যে 1-1-1 করে 3 আর একটা 2 নম্বরের কোয়েশ্চেন। মানে মোটমাট কথা পুরো 5 নম্বরের কোয়েশ্চেন কিন্তু কখনোই কম্পিউটার সায়েন্সে আসে না। ঠিক আছে, কখনোই কিন্তু পুরো 5 নম্বরের কোয়েশ্চেন কম্পিউটার সায়েন্সে আসে না, মনে রাখবে। তো চলো একটু বলে দিই, ডিবিএমএস আমাদের অনেকটা বড় পার্ট রয়েছে, আর ডিবিএমএস থেকে কিন্তু আমাদের টোটাল 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। তো ডিবিএমএস এর 2 মার্কসের কটা কোয়েশ্চেন আসবে বলে দিই। ডিবিএমএস থেকে হচ্ছে আমাদের 2 মার্কসের 2টো কোয়েশ্চেন আসবে, 3 মার্কসের 2টো কোয়েশ্চেন আসবে, আর 5 মার্কসের 2টো কোয়েশ্চেন আসবে। হিসাব করো, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 10। টোটাল 20 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তোমরা পাবে। আর এআই থেকে কি পাবে? এআই থেকে তোমরা 2 মার্কসের একটা কোয়েশ্চেন পাবে, 3 মার্কসের একটা কোয়েশ্চেন পাবে, আর
5 মার্কসের দুটো কোশ্চেন পাবে। দেখো এখানে 2 মার্কস হলো, এখানে 3 মার্কস হলো, আর এখানে হচ্ছে টোটাল 10 মার্কস হলো। তাহলে টোটাল তোমাদের 15 মার্কস কিন্তু এখান থেকে আসলো, টোটাল 15 মার্কস এখান থেকে আসলো, আর টোটাল 20 মার্কস তোমরা এখান থেকে পাচ্ছ। এই হচ্ছে তোমাদের ডিটেল সিলেবাস, ঠিক আছে? এটা একটু চ্যাটটা একটু করে দাও না, দেখা যাচ্ছে না। কি বলছে ম্যাম? বলছি আমাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে প্লিজ আমাদের জন্য ওএসটা পড়াবেন। ওএস তো তোমাদের প্রথম কথা ওএস নেই, আমি জানি না বইগুলোতে কেন ওএস দিয়েছে, ঠিক আছে? ওএস নেই, তোমরা সিলেবাসটা খুব ভালো করে দেখবে, সিলেবাসে কিন্তু ওএস কথাটা নেই কোথাও, ঠিক আছে? ওটা নিয়ে একটু সমস্যা আছে, তো চিন্তা করার কোনো কারণ নেই, ওটা আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ম্যাম কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটা বলুন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য যারা মানে দেখছো তাদের জন্য বলছি ডিবিএমএস এআই অ্যাজ ইট ইজ সেম থাকবে, ডিবিএমএস এআই অ্যাজ ইট ইজ সেম থাকবে। ডিবিএমএস থেকে যাদের কম্পিউটার সায়েন্স রয়েছে তাদের হচ্ছে 20 মার্কসের কোয়েশ্চেন আসবে, আর যাদের তোমার ইয়ে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তাদের 15 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসবে। এআই থেকে 10 মার্কসের আসবে, আর তোমাদের মোস্ট প্রবলি ডেটা মাইনিং আছে, ডেটা মাইনিং অ্যান্ড ওয়্যার হাউজিং আছে, ডেটা মাইনিং আর ওয়্যার হাউজিং থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। বলছে ম্যাম সন্ময় কুণ্ডু ছাড়া আর কোনো বই কিনবো না? দরকার নেই, সন্ময় কুণ্ডুই কেন। ম্যাম আমার একটা রিকোয়েস্ট আছে, একটু ইংলিশে নোটস পাওয়া যাবে কি? আমি ইংলিশ ভার্সনে লিখতে চাইছি। এ তো বড় জটিল সমস্যা, ইংলিশ ভার্সনে নোট দেওয়া ডিফিকাল্ট ব্যাপার, কারণ বেশিরভাগ সব মানে বাংলা, তো আমি যদি এখন মানে বাংলায় নোট না দিয়ে ইংলিশে নোট দিই সেটা একটু সমস্যারই দাঁড়াবে। ঠিক আছে, আমি চেষ্টা করব যে টার্মগুলো আমি লিখবো বা যেগুলো আমি বলবো বেশিরভাগ সময় আমি ইংলিশ টার্মগুলো বলার চেষ্টা করব। তুমি বাংলাটা থেকে একটু চেষ্টা করে ইংলিশে কনভার্ট করে নিও, বা তোমার কাছে যে বইটা থাকবে তুমি সেই বইটা পড়ো, কোনো সমস্যা আশা করছি হবে না, ঠিক আছে? কোনো সমস্যা আশা করছি হবে না। আমি ইংলিশ টার্মেই বেশি লিখি, যারা পড়েছে তারা জানে যে বেশিরভাগ আমি ইংলিশ টার্মেই কিন্তু লিখি। বলছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে ওএস আছে ম্যাম। 1 মিনিট দাঁড়াও, আমি সিলেবাসটা তোমাদের বলছি। আমি জানি না কেন বইগুলোতে ওএস দিয়েছে, আমি সিলেবাসটা তোমাদের বলছি, বা সিলেবাসটা আমি তোমাদের গ্রুপেও পাঠাবো। তোমাদের অফিসিয়াল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু দেওয়া আছে ডেটা মাইনিং, ঠিক আছে? তো সেটা একটু কনফিউজিংয়ের জায়গা রয়েছে, আমি ওইটা একটু খোঁজ খবর নিচ্ছি, ওই জায়গাটা আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা ক্লিয়ার করে আমি শেষ করে দেব। কোনো চিন্তা নেই, যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো তাদের কোনো চিন্তা নেই। আমি যখন দায়িত্ব নিয়ে বলি যে আমি শেষ করে দেব, আমি কিন্তু শেষ করে দিই। যারা পড়েছে তারা জানে, ঠিক আছে? যারা নতুন আছো তাদেরকে বলছি, কারণ বাকিদের তো আর আমার বলার কিছু নেই। 1 মিনিট। আচ্ছা, আমার কাছে কিন্তু ওদের অফিসিয়াল নোটিশটাই রয়েছে, আমি অফিসিয়াল নোটিশ থেকেই কিন্তু বলছি। দেখো ওদের প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে যেটা বললাম ডিবিএমএস, ওদের ডিবিএমএস থেকে 15 মার্কসের কোয়েশ্চেন আসবে, এটা আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য বলছি, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে ওদের
ইউনিট 2-তে ডেটা ওয়্যার হাউজিং অ্যান্ড ডেটা মাইনিং। আমি জানি না কেন বইগুলোতে ওএস দিচ্ছে, কারণ ওএস ওদের সিলেবাসে নেই। ওদের সিলেবাসে আছে ডেটা ওয়্যার হাউজিং অ্যান্ড ডেটা মাইনিং, আর লাস্ট যেটা আছে সেটা তো আমাদের এই ইন্ট্রোডাকশন অফ এআই, ঠিক আছে, ফাউন্ডেশন অফ এআই বা এআই যাই বলো না কেন সেটা। তো ওদের এই 3টে পার্ট রয়েছে, তোমরা ভালোভাবে সিলেবাসটা দেখবে, ঠিক আছে। বইতে কোনো কারণে হয়তো ভুল দিয়েছে বা কিছু একটা ব্যাপার হয়েছে, বা যদি রিভাইজড সিলেবাস বোর্ড থেকে বের করা হয় যে হয়তো রিভাইজড কোনো কিছু এসেছে, যদি আমার নলেজে আসে আমি কিন্তু তোমাদের সাথে জানাবো যে হ্যাঁ যে ওএস হচ্ছে নাকি এই ডেটা ওয়্যার হাউজিং অ্যান্ড মাইনিং হচ্ছে। সেই কারণেই আমি কিন্তু এখনই ওই জিনিসটা নিয়ে এগোচ্ছি না। নর্মালি আমরা আগে যে জিনিসগুলো সিলেবাসে কনফার্মলি রয়েছে ডিবিএমএস আর এআই সেগুলো শেষ করে নিচ্ছি, ঠিক আছে। চলো, আচ্ছা কি বলছে ম্যাম, বেঙ্গলিতে নোটটা আপনি কোনোভাবে ইংলিশে ট্রান্সলেট করে দেবেন, আমরা করলে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, চেষ্টা করব, ঠিক আছে। চলো, তো বলে দিলাম যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান তাদেরও সমস্যার কথা বলে দিলাম। তাহলে আমি এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, ও দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এআই এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে সেটা একটু বলে দিই। এআই এর যে যে চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে, তোমরা হয়তো ইয়েতে দেখেছো আমি যে পুরো স্টাডি প্ল্যানটা দিয়েছি, সেই পুরো স্টাডি প্ল্যানের মধ্যে কিন্তু লেখা আছে। স্টিল আমি একবার তোমাদের বলে দিচ্ছি যে পুরো এআই এর মধ্যে কি কি পার্ট আমাদের পড়তে হবে, কতগুলো চ্যাপ্টার আছে। তো চ্যাপ্টার 1-এ হচ্ছে আমাদের আছে ইন্ট্রোডাকশন অফ এআই, ইন্ট্রোডাকশন অফ এআই আছে আমাদের প্রথম চ্যাপ্টারে। তারপর চ্যাপ্টার 2-তে আছে হচ্ছে আমাদের টেকনোলজিস, যেগুলো রয়েছে এআই এর যে বিভিন্ন টেকনোলজিগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন টেকনোলজিসগুলো আমাদের পড়তে হবে। চ্যাপ্টার 3-তে হচ্ছে আমাদের এসইও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। চ্যাপ্টার 4-এ হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ব্যবহার করি, অ্যাপ্লিকেশনস অফ এআই। আর লাস্ট যে চ্যাপ্টার আমাদের পড়তে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 5, যেখানে হচ্ছে তোমাদের আছে সোশ্যাল ইমপ্লিমেন্টেশন, অফ এআই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার কিন্তু আমাদের এআই এর ওপর পড়তে হবে, ঠিক আছে। এবার তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু বেশিরভাগ চ্যাপ্টারগুলোই কিন্তু থিওরি বেস চ্যাপ্টার। ই কমার্স যেমন ছিল আমাদের পুরোটাই থিওরি, এটাও কিন্তু আমাদের পুরোটাই থিওরি থাকবে। যেমন ধরো আমি যদি বলি থিওরি কোন কোন পার্টে বেশি পাবে তোমরা, প্রথমে তো ইন্ট্রোডাকশন অফ এআই ধরে ধরে তোমাদের শুধু থিওরি পড়তে হবে, ঠিক আছে। ম্যাম এই জয়েন করলাম, কোনো সমস্যা নেই, ক্লাস দেখো বুঝতে পারবে। ইন্ট্রোডাকশন অফ এআই এর মধ্যে তোমরা মানে শুধু থিওরিই পাবে, আমি তাও চেষ্টা করেছি যতটা তোমাদেরকে মানে ধরে ধরে বোঝানো যায় সেই জায়গাটা আমি তোলার চেষ্টা করেছি। কিন্তু বেশিরভাগ তোমরা যেটা দেখবে, বইটা যদি কিনে থাকো তাহলে তো দেখতেই পাচ্ছ, আর যদি না কিনে থাকো তাহলে যখন কিনে হাতে পাবে তখন দেখবে যে পুরো ইন্ট্রোডাকশনের পার্টে কিন্তু হিস্ট্রি অফ এআই আছে, ঠিক আছে। হিস্ট্রি মানে বুঝতেই পারছো যে কি কবে তৈরি হয়েছিল, কে তৈরি হয়েছিল, কিভাবে আসলো, কেন এত পপুলারিটি পেলো, সেরকম প্রত্যেক মানে অনেকে হয়তো ভাববে যে মানে এই কম্পিউটারে আবার হিস্ট্রি পড়তে হবে, হিস্ট্রির মতনই সাল কিন্তু আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে, আর ভীষণ ভালোভাবে পড়তে হবে সেই সালগুলো। আদারওয়াইজ কিন্তু একটা দুটো সাল হয়তো 1 নম্বরে কোশ্চেন, ওই যে বড় কোশ্চেনগুলো আসবে বললাম, সেই বড় কোশ্চেনগুলোর মধ্যে একটা দুটো কোশ্চেন কিন্তু এরকম সাল রিলেটেড দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে যদি আমরা ওইটা খুব ভালোভাবে না পড়ি।
যাই হোক, টেকনোলজি আর এসইওর মধ্যে বেশ কিছু আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমস রয়েছে, যেমন লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ওই জিনিসগুলো আমরা পড়তে হবে। ওই জিনিসগুলো কী হবে বলো তো, ওই জিনিসগুলোর মধ্যে থিওরি কিছু কিছু জায়গায় পাবে, বেশিরভাগটাই তোমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী পুরোটাই ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই দুটো চ্যাপ্টার কিন্তু বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। আর তারপর লাস্ট যে দুটো চ্যাপ্টার, অ্যাপ্লিকেশান আর সোশ্যাল ইমপ্লিমেন্টেশন অফ এআই, এগেন এই দুটো কিন্তু থিওরি, এগেন এই দুটো কিন্তু পুরোটাই থিওরি বেসড চ্যাপ্টার। কারণ অ্যাপ্লিকেশন অফ এআই, কোথায় কোথায় এআই ব্যবহার হয়, কোথায় কোথায় বেশি জনপ্রিয়তা পেয়েছে এআই, সেই সমস্ত পুরো পার্টগুলো কিন্তু ধরে ধরে তোমরা পাবে। আর চ্যাপ্টার 5-এ তো বলেই দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। বলছে ম্যাম বইয়ের জন্য কিছু বললেন? বইয়ের জন্য দেখো, যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের বই আশা করি এখনও বেরায়নি। আমি খোঁজ নিলাম, কম্পিউটার অ্যাপ্লিকেশনের, কম্পিউটার সায়েন্সের বই এখনও বেরায়নি। কম্পিউটার সায়েন্সের জন্য তো অবশ্যই সন্ময় কুণ্ডু, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে গুহপাল। এছাড়া সাঁতরার বইও ভালো, সাঁতরার বইও কিনতে পারো, বা পারুল কিনতে পারো। ছায়া বেরিয়েছে কিন্তু সন্ময় কুণ্ডু বেরোয়নি এখনো, সন্ময় কুণ্ডু বেরোয়নি, ছায়া হয়তো বেরোলেও বেরোতে পারে, আমি খোঁজ নিইনি। সাঁতরা কিনতে পারো তোমরা, সাঁতরার বইটাও ভালো, তবে সন্ময় কুণ্ডু বেটার। চলো শুরু করি তাহলে। ম্যাম আপনি এসকিউএল এর প্র্যাকটিক্যাল করাবেন তো? হ্যাঁ করাবো। বলছে ম্যাম কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস পড়াবেন কি? হ্যাঁ, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে এক্সট্রা পার্টটা আছে, ওই পার্টটা আমি এক্সট্রা ক্লাস দিয়ে পড়িয়ে দেবো। সেই ক্লাসগুলো যদি কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা করতে চাও তাহলে করতে পারো, আদারওয়াইজ যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তারাই শুধু করবে, ওখানে মেনশন করে দেওয়া থাকবে। বলছে ম্যাম আপনি আগের মতো কোয়েশ্চেন দেবেন তো? হ্যাঁ, কোয়েশ্চেন তো দেবোই, কোয়েশ্চেন না দিলে কি করে হবে। আর এইবার তো আরও বেশি করে তোমাদের কোয়েশ্চেনগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে তো তোমাদের সেই হাতটা এখন নেই। তোমরা অনেক দিন ধরে সে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করেছো, তোমাদের মাইন্ডসেটটাও ওরকম হয়ে গেছে যে শুধুমাত্র এমসিকিউ এর ওপর বেস করে তোমরা চলে গেছিলে যে এটা উত্তর, এটা উত্তর। কারণ এমসিকিউ করা আর ব্রড কোয়েশ্চেন লেখার মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। আমরা যেমন শর্টও করতাম ব্রডও করতাম একসাথে, এখন যেমন পুরোটাই আলাদা। তো তোমাদের এতদিন পর্যন্ত শর্ট ছিল, এখন আবার তোমাদের ওই ব্রড প্যাটার্নে আস্তে আস্তে যেতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন থেকেই নোটস বানাও নিজে হাতে। আমার নোটসের থেকে বা বইয়ে যেটুকুনি মানে রয়েছে সেটার ওপর বেস করে না থেকে নিজে হাতে নোটস বানাও। এই যে এখন আমি যেগুলো বলবো, যেগুলো তোমরা বুঝবে, সেগুলো আমি যেটা লিখে দিচ্ছি সেটা তো দেখলে, বা বইয়ে যেটা লেখা আছে সেটা তো দেখলে, সেটা দেখার পর তুমি নিজে যতটা বুঝলে সেটা নিজের ভাষায় কোনো একটা খাতায় বা কোনো একটা নোটবুকে তুমি লিখে রাখো না, সেটা অনেক বেশি কিন্তু তোমাকে পরীক্ষার সময় হেল্প করবে। চলো শুরু করি। দেখো, প্রথম আমি চ্যাপ্টার বললাম ইন্ট্রোডাকশন অফ এআই। ইন্ট্রোডাকশন অফ এআই কিন্তু পুরোটাই বললাম থিওরির ওপর বেস করে চ্যাপ্টার। তো থিওরির ওপর বেস করা চ্যাপ্টার, আমি চেষ্টা করছি যতটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এনে জিনিসটাকে বোঝানো যায়, কিন্তু তোমাদের কিন্তু থিওরি মুখস্থ করতেই হবে। এখানে কিন্তু আর অন্য কোনো অল্টারনেটিভ নেই যে হ্যাঁ দেখলাম মনে করলাম, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, মুখস্থ কিন্তু তোমাদের করতেই হবে। চলো, ইন্ট্রোডাকশন অফ এআই প্রথমে যদি বলি যে এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে, তো প্রথম যেটা সেটা হচ্ছে কোথা থেকে আসলো এই যে এআই কথাটা, এই এআই কথাটা কোথা থেকে আসলো, বা কেন এআই তৈরি করার ভাবনাটা মানুষের মধ্যে তৈরি হলো। কারণ এআই তো কোনো না কোনো মানুষের দ্বারাই তো এআই তৈরি হয়েছে, এমনি এমনি তো আর উদ্ভব হয়ে যেতে পারে না। তো সেই জায়গা থেকে কিভাবে এআইটা আসলো সেটা প্রথমে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে আমাদের ডেফিনিশন অ্যান্ড স্কোপ অফ এআই। বলছে ম্যাম আমার অফলাইন টিউশন নেই,
আপনার উপর ভরসা করে শুরু করলাম, আশীর্বাদ করবেন। একদম একদম, কোনো চাপ হবে না। চলো, এরপর হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশন পড়বো। এটা বিভিন্ন যে স্কোপ রয়েছে, কোথায় কোথায় এআই ব্যবহার করা হচ্ছে, সেগুলো শর্টে পড়বো, কারণ এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের পুরো একটা চ্যাপ্টার রয়েছে জানার জন্য, তো এখানে আমরা শর্টে পড়বো। চলো, তারপর হচ্ছে হিস্ট্রিক্যাল ওভারভিউ, হিস্ট্রি অফ এআই, ভীষণ 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 ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এখান থেকে মিনিমাম 2টো কোয়েশ্চেন তো তোমরা পাবে, 2টো থেকে 3টেও পেতে পারো, থাকবেই থাকবে। তারপর বিভিন্ন কি মাইলস্টোন আছে, কি মাইলস্টোন বলতে যখন পড়াবো তখন বলবো। আর তারপর হচ্ছে হিউম্যান ব্রেনের সঙ্গে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিফারেন্সটা কি আছে, এই হিউম্যান ব্রেনের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিফারেন্সটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এইটাই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের ওভারভিউ, যে আমরা আজকে কি কি জিনিস কভার করতে চলেছি। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। প্রথম যদি আসে ভূমিকাতে, তাহলে আমাকে বলো তো যে বুদ্ধিমত্তা বলতে কি বোঝো? এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার বাংলা মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমি যদি বুদ্ধিমত্তাই না জানি, তাহলে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা জানবো কি করে? তাহলে আমাকে একটা কথা বলো, যে বুদ্ধিমত্তা বলতে তোমরা কি বোঝো? যে কাউকে যদি আমি বলি যে তুমি আমাকে একটু বোঝাও যে বুদ্ধিমত্তা কি, তাহলে সে কি উত্তর দেবে বলো? অনেকে আছো দেখছি। আচ্ছা, কেউ হাতও তুলেছে, অন করো দেখি। বলো, যা যা জানো সেটাই বলো। বুদ্ধিমত্তা কি? বুদ্ধিমত্তা বলতে কি বোঝায়? ক্লাস তো শুরু হয়ে গেছে, তুমি কোথায় আছো? ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ বলো। চন্দ্রদীপ, চন্দ্রদীপ বলে কেউ আছো হয়তো। বলো, তুমি হাত তুলেছো, বলো বুদ্ধিমত্তা বলতে কি বোঝো? যা, কেউই বলতে পারছে না। আচ্ছা, চ্যাট বক্সটা খোলো দেখি, কেউ কিছু লিখেছে নাকি? হ্যাঁ রিক, বলো। যারা হিউম্যানের থেকেও বুদ্ধিমান, যারা আমাদের কাজটাকে আরো সহজ করে তোলে, তাদেরকে আমরা বুদ্ধিমত্তা বলতে পারি। না, আমি নর্মাল বুদ্ধিমত্তার কথা জিজ্ঞাসা করেছি। নর্মাল, আমি এআই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করিনি। আমি বললাম যে নর্মাল সাধারণ যদি কথায় আমি জিজ্ঞাসা করি তোমাকে যে বুদ্ধিমত্তা কি, তাহলে তুমি কি বলবে? আচ্ছা, মানুষের যে বুদ্ধিমত্তা আছে তার প্রমাণ কিভাবে পাওয়া যায়? মানুষের যে বুদ্ধিমত্তা আছে, তো আমরা তো বলি যে আমরা বুদ্ধিমান, মানুষই সব থেকে বেশি বুদ্ধিমান। তাহলে এই ভাবনাটা কেন মানুষের মধ্যে এলো যে মানুষই সব থেকে বেশি বুদ্ধিমান? তার থেকেও তো কেউ বুদ্ধিমান থাকতেই পারে না? এই জিনিসটা কেন এলো? কেন মানুষ নিজেকে সব থেকে বেশি বুদ্ধিমান ভাবতে শুরু করলো? হ্যাঁ, মানুষ মনের ভাব তো অবশ্যই প্রকাশ করতে পারে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ ইমোশন বোঝে, ঠিক আছে? যেটা কিন্তু কোনো মেশিন বোঝে না। মানুষ ইমোশন বোঝে, মানুষ হচ্ছে এক্সপিরিয়েন্সের ওপর বিচার করে। তুমি আজকে কোথাও যদি একটা ঘুরতে যাও, তুমি প্রথম যাচ্ছ, তোমার যেরকম এক্সপিরিয়েন্স হবে ওই রাস্তাটা দিয়েই যখন তুমি 10 দিন 5 দিন একইভাবে যাবে, তোমার এক্সপিরিয়েন্স তো সেম হবে না। তো স্বাভাবিকভাবে এটাই হচ্ছে জিনিস, বন্ধ করে দাও, এটাই হচ্ছে জিনিস যে বুদ্ধিমত্তা বলতে আমরা এটাই বুঝি যে বুদ্ধিমত্তা হলো মানুষের বিশেষ এক প্রকারের বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে কি হয়, যেটার মাধ্যমে আমরা আমাদের নিজেদের মনের ভাব তো প্রকাশ করতে পারছি, তার সাথে আমরা
বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, বিভিন্ন অভিজ্ঞতার ওপর বেস করে কোনো একটা ডিসিশন, কোনো একটা জটিল পরিস্থিতি সেটাকে ওভারকাম করতে পারছি, এটাই তো বুদ্ধিমত্তা। আজকে যদি মানুষের মধ্যে এই জিনিসটা না থাকতো, মানুষ যদি কোনো বিপদে পড়তো, মানুষ কি সেই জায়গাটা থেকে উঠে দাঁড়িয়ে আবার, আজকে যদি তোমার বুদ্ধিমত্তা না থাকতো তাহলে তুমি একটা এক্সাম খারাপ দিলে সেই এক্সামের দুঃখ নিয়ে তো তুমি সারা জীবন বসে থাকবে, এমনটা তো হয় না। মানুষ সেই জায়গা থেকে মানে সমাধানটা খুঁজছে, সমাধান খুঁজে কিভাবে নতুনভাবে শুরু করবে। আজকে যার সেমিস্টার 3 খারাপ হয়েছে সে কি বসে থাকবে? সে বসে থাকবে না, সে আবার নতুন করে শুরু করবে, সে আবার সেমিস্টার 4 যাতে ভালো করে শুরু করতে পারে সেই দিকে সে পথটা খুঁজবে, যে কিভাবে সে ওই জায়গাটা থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে এবং নতুনভাবে জিনিসটাকে তৈরি করতে পারবে। তো সেইটাকেই কিন্তু আমরা বলতে পারি কি, বুদ্ধিমত্তা। ঠিক আছে, বিভিন্ন সমস্যার সমাধান করা, পরিকল্পনার সাথে সম্পর্কিত, বিভিন্ন পরিকল্পনা করে কাজ করা। মানুষ কিন্তু কাজ করার আগে অনেক বেশি পরিকল্পনা করে যে এটা করলে কি হবে, এটার পরবর্তী ডিসিশন কি হতে পারে। আজকে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো, যখন তোমরা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলে তখন নিশ্চয়ই অনেক কিছু ভেবে ভর্তি হয়েছিলে যে হ্যাঁ এটার পরে আমি এই দিকে যেতে পারবো বা এই দিকে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। তো সেইগুলোর কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো দার্শনিকরা বহু আগে থেকেই কিন্তু মানুষের চিন্তা ও এই প্রয়োগ বুঝতে চেষ্টা করেছেন। ঠিক আছে, এবার প্রথম আসলো যে আচ্ছা কেউ একজন কিছু লিখেছে, বুদ্ধিমত্তা হলো, জিৎ লিখেছে বুদ্ধিমত্তা হলো একটি মানসিক গুণ যা মানুষের বিভিন্ন দক্ষতার সমষ্টি। এক্স্যাক্টলি, এটি শেখার ক্ষমতা, যুক্তি প্রয়োগ, সমস্যার সমাধান, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা, আত্মসচেতনতা এবং নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে বোঝায়। জিৎ, এটা যদি তুমি নিজে বলো তাহলে তুমি একদম ঠিক বলেছ, আর যদি যেটা পড়ছো সেটার হেল্প নিয়েই যদি বলে থাকো তাহলে আর কিছু বলার নেই। ঠিক আছে, চলো যাই হোক, আমি কিন্তু তোমাকে কোনোভাবেই হার্ট করিনি, আমি জাস্ট নর্মালি বললাম একটা। ঠিক আছে, চলো। ও আরেকজন লিখেছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সাম স্পেসিফিক টপিক অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন বাই হিউম্যান বিং। এক্স্যাক্টলি, একদম ঠিক। চলো তারপর বুঝি, তারপরে হচ্ছে কখন ওরা চিন্তা করলো যে মানুষের মতোই একজন বুদ্ধিমান কোনো কম্পিউটার বা মেশিন তৈরি করার কথা তো কখন তাদের মাথাতে আসলো, বিজ্ঞানীদের মাথায় কখন আসলো? 1946-এ। ভীষণ 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 ইম্পর্টেন্ট, পারলে 3-4টে স্টার মেরে রাখো, পারলে 3-4টে স্টার মেরে রাখো। 1946-এই বিজ্ঞানীরা কিন্তু প্রথম ভাবতে শুরু করলো যে হ্যাঁ এবার এরকম সময় চলে এসেছে যখন আমরা এমন একটা কম্পিউটার তৈরি করব যে কিনা মানুষের মতো ভাবতে পারে, মানুষের মতো, মানুষ যেমন তার নিজের ভাবনাটা প্রকাশ করতে পারছে বা ডিসিশন নিতে পারছে সেই জিনিসগুলো কিন্তু সেও করতে পারবে। এই ভাবনাটাই শুরু হয়েছিল 1946-এ। ঠিক আছে, বিভিন্ন অনুসন্ধান তারা করেছিল, বিভিন্ন গাণিতিক যুক্তির কিছু ক্ষমতা সহ বুদ্ধিমান কম্পিউটার তৈরির ধারণাটি অন্বেষণ করতে উদ্ভূত হয়েছিল। বাংলাটা ভীষণই কঠিন, তাই আমি একদম সহজ করে তোমাদের বলে দিলাম, কারণ একটু বাংলা ভাষা দিয়ে না লিখলে তো আবার পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না, তো সেই কারণে এইভাবে ভাষাটাকে দেওয়া হয়েছে। তো বোঝা গেছে। তারপর নেক্সট যেটা, সেটা হচ্ছে জন ম্যাকার্থি 1956-এ ডার্টমাউথ সম্মেলনে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির নামকরণটা করেছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই এর নামকরণ কখন হয়েছিল তাহলে? 1956-এ। কে করেছিল? জন ম্যাকার্থি। কোথায় করেছিল? ডার্টমাউথ সম্মেলনে। ঠিক আছে, দেখো এই দুটো কোয়েশ্চেন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। এআই শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিল? আমি কিন্তু পড়াতে পড়াতেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো, তো তোমরা নোট করতে থাকবে। কে বলেছিল, কে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই শব্দটি তৈরি, মানে শব্দটি প্রথম প্রয়োগ করেছিল, কোথায় করেছিল এবং কত সালে করেছিল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, চলো তারপরে একটা পয়েন্ট আমি ওখানে লিখেছি, সেটা হচ্ছে যে এআই কিন্তু আমাদের এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে করে কোনো জটিল পরিস্থিতি যদি ইন ফিউচার আসে যেখানে মানুষ হয়তো কাজ করতে পারছে না, কিন্তু এআই কিন্তু সেই কাজগুলো করতে পারবে। এইটাই কিন্তু এআই যখন বানানো হচ্ছিল তখন তাদের মূল লক্ষ্য ছিল। তাহলে এআই তৈরির মূল লক্ষ্য কি?
এআই তৈরির মূল লক্ষ্য হচ্ছে একটাই, যে যখন এআইটা তৈরি করা হচ্ছিল তখন তারা এইভাবেই এআইটা তৈরি করেছিল যে ইন ফিউচার যদি এমন কোনো খারাপ সিচুয়েশন আসে যেখানে মানুষ কাজ করতে পারবে না বা মানুষের পক্ষে সেই কাজের সমাধান বা সলভ করে দেওয়াটা পসিবল না, সেই সময় যাতে এআই সেই কাজটা খুব সহজেই করে দিতে পারে। ঠিক আছে, চলো তারপর হচ্ছে আর 2-3টে ইন্ট্রোডাকশন বলে আমরা ডিরেক্টলি চলে যাব যে এআই কি। ঠিক আছে, দেখো বিশিষ্ট এআই বিশেষজ্ঞ, তাহলে এআই বিশেষজ্ঞের নাম বলো, একজন এআই বিশেষজ্ঞের নাম বলো। একজন এআই বিশেষজ্ঞের নাম হলো কাই-ফু লি। কাই-ফু লি হচ্ছে আমাদের একজন এআই বিশেষজ্ঞ, যিনি কিন্তু বলেছে যে আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে কি হবে, ভবিষ্যতে এআই এর প্রভাব মানব জাতির ইতিহাসে যে কোনো কিছুর চেয়ে বেশি হবে। মানব জাতির যে ইতিহাস সেই ইতিহাসে এআই কিন্তু সর্বোচ্চ স্থান অধিকার করবে, তার বাইরে কোনো কিছু থাকবে না। একটা সময় হয়তো আমরা থাকবো না, অনেক জেনারেশন পর তারা শুধুমাত্র হিস্ট্রিতে এই জিনিসগুলোই পড়বে যে কিভাবে এত ডেভেলপড হলো এআই। বোঝা গেছে? আচ্ছা, এরপর আর একটা যেটা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে সারা বিশ্বব্যাপী বিস্তৃত প্রয়োগ হচ্ছে, যা আমাদের জীবনে প্রত্যেকটি অংশকে প্রভাবিত করেছে। প্রয়োগ ক্ষেত্রের মাধ্যমে উল্লেখযোগ্য হলো। আচ্ছা, এআই কোথায় কোথায় ব্যবহার করা হয় বলো তো? এই যে এআইটা, সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমি তো বলবো সব জায়গাতেই, বেশিরভাগ তুমি যেদিকেই তাকাবে সব জায়গাতেই কিন্তু এআই ব্যবহার করা হয়। তুমি এতদিন ই কমার্স পড়ে এসেছো, তোমরা এতদিন ই কমার্স পড়ে এসেছো, ই কমার্সেও কিন্তু এআই এর ভূমিকা ছিল। আমরা এই যে অনলাইনে এত কিছু করছি, এত এডুকেশনাল প্ল্যাটফর্ম চলছে, আমরা যে এই যে অ্যাপে ক্লাস করছি, এগুলোর মধ্যেও কিন্তু এআই রয়েছে। ঠিক আছে, তারপর তাছাড়া আর কোথায়? রোবোটিক্স আছে। রোবোটিক্স তো একদম 1 নম্বরে। অনেকে বলবে হ্যাঁ ম্যাম এখন তো ওই ড্রাইভার ছাড়াও গাড়ি চলছে। ড্রাইভার নেই কিন্তু গাড়ি চলছে। ঠিক আছে, তারপর আর কি হয়? এই যে তুমি গুগলের সাথে কথা বলো, তোমার মন খারাপ হয়েছে, তোমার কথা বলার কেউ নেই, তুমি কি করছো? তুমি জাস্ট ভয়েস অন করে বলছো যে আজকে আমার মনটা ভালো নেই, তুমি আমার সাথে একটু কথা বলো। তোমার সাথে কিন্তু কথা বলছে। কে কথা বলছে? এআই কথা বলছে। তুমি কিন্তু তাকে দেখোনি বা সেও তোমাকে দেখেনি, কিন্তু তুমি যে ওই কথাটা বলেছো যে তোমার আজকে মনটা ভালো নেই, ও কিন্তু তোমার মন ভালো করার জন্য সব সময় পাশে আছে। কেউ থাকুক আর না থাকুক, এআই আছে একদম। ফটো মেকিং, ভালো কথা বলেছে। আজকাল তো সব থাম্বনেলগুলোও এআই দিয়ে বানিয়ে দেওয়া যাচ্ছে। খুব চল উঠেছিল মাঝখানে, এই তো বলে দিয়েছে আমার স্টুডেন্টরা, গিবলি আর্ট। স্মার্ট স্টুডেন্ট সব, এআই পড়ছে আর এত জানবে না। ট্রেডিং, ডেটা অ্যানালাইসিস, একদম প্রত্যেকটা জায়গায়। আমি বলছি তো যে কোথায় আমি বলবো যে এআই ব্যবহার হয় না, সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় যেদিকে তাকাবে সেদিকেই এখন এআই এর মার্কেটিং। ঠিক আছে, চলো এই যে সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, চ্যাট জিপিটি, মোর ওভার কেউ কেন বলছে না চ্যাট জিপিটি কেন বলছে না? চ্যাট জিপিটি এগুলো সবই কিন্তু কিসের মাধ্যমে হচ্ছে? এআই এর মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বলছে যার কেউ নেই তার এআই আছে ম্যাম, একদম একদম। আমাদের তো তোমার এখন হোয়াটসঅ্যাপেও আছে, হোয়াটসঅ্যাপেও এখন আমরা চ্যাট করতে পারি এআই এর সাথে। ঠিক আছে, চলো এইবার আসি যে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিটা কি। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে কোথা থেকে কিভাবে, কে প্রথম নামকরণটা করেছিল, কোথায় তার নামকরণটা প্রথম তোলা হয়েছিল, কে তুলেছিল, কি কত সালে তুলেছিল, আর কোন জায়গায় তোলা হয়েছিল, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। একজন এআই বিশেষজ্ঞ তিনি কি বলেছেন সেটা আমরা জানলাম। আর হচ্ছে ভবিষ্যতে এআই বিভিন্নভাবে যে আমাদের পুরো চারিদিকে এআইটাই ছড়িয়ে পড়বে, সেই জিনিসটা নিয়েও কিন্তু কথা বললো কে? ওই বিশেষজ্ঞ। তাছাড়া আর কি বললাম আমরা একটু আগে? আর বললাম হচ্ছে আমরা কোথায় কোথায় এআই এর প্রয়োগ সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। তো এইগুলো ছাড়াও কিন্তু আমরা এআই বলতে কি বুঝি,
তাহলে এত কিছু তো আমরা এআই এর হিস্ট্রি পড়ে আসলাম যে কিভাবে এলো, কি কাজ এর, কিন্তু অ্যাকচুয়ালি এআইটার কাজ কি বা অ্যাকচুয়ালি এআই কাকে বলে সেটা একটুখানি বলি, তারপরে আমরা এর বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানবো। ঠিক আছে, হ্যাঁ মেটা এআইও আছে। তো দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা বলি। এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে কি হচ্ছে, যেই প্রক্রিয়াতে আমরা কোনো একটা মেশিনকে ঠিক মানুষের একটা প্রতিলিপি হিসেবে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। এখনও কিন্তু চলছে, এখনও কিন্তু শেষ হয়নি যে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সেটা কিন্তু ভেবো না, এখনও পর্যন্ত সেই প্রসেসটা চলছে। এই যে এই একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আমরা কি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যে একটা মেশিনকে ঠিক একই রকমভাবে হুবহু মানুষের প্রতিলিপি হিসেবে তৈরি করতে পারি আমরা। মানুষ যেমন ভাবনা চিন্তা করতে পারে, মানুষ যেমন সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করে, সমস্যার সমাধান খুঁজতে পারে, ঠিক সেরকমভাবেই কাজ করবে কে? এআই। এটাই হচ্ছে আমাদের এআই এর ডেফিনেশন। ঠিক আছে, বলছে ম্যাম এত বড় বড় থিওরি লিখতে হবে? একটু তো লিখতেই হবে বাবা, কিছু করার নেই। বলছে হ্যাঁ ভাই নাম্বার এমনি দেবে না, হ্যাঁ একদম। তাহলে বোঝা গেছে এআই কি। দেখো এআই কি বোঝা গেছে। বলো, দেখো এখানে ওই কথাটাই লেখা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলতে এমন একটি প্রযুক্তি বা প্রক্রিয়াকে বোঝায় যা মেশিন এবং কম্পিউটারকে মানুষের বুদ্ধিমত্তার প্রতিলিপি তৈরি করতে সাহায্য করে। মানুষ যেমন যুক্তি দিয়ে শেখে বা অভিজ্ঞতা দিয়ে শেখে, বিভিন্ন সমস্যার সমাধান করে এবং স্বসংশোধন এবং ভাষার বোঝাপড়া। আচ্ছা আরেকটা জিনিসও, ভাষার বোঝাপড়াটাও কিন্তু ইম্পর্টেন্ট। ভাষার বোঝাপড়া কিভাবে ইম্পর্টেন্ট, তুমি যদি বুঝতেই না পারো যে ও কি বলছে, তুমি যখন দেখবে এআই এর সাথে কথা বলবে তখন তুমি যে ভাষায় কথা বলছো ও কিন্তু ঠিক সেই ভাষাতেই তোমাকে উত্তর দেবে। তুমি যদি ইংলিশে বলো ও কিন্তু ইংলিশেই উত্তর দেবে, তুমি যদি হিন্দিতে বলো ও হিন্দিতেই দেবে, তুমি যদি বাংলায় বলো ও কিন্তু বাংলাতেই উত্তর দেয় বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক আছে, বলছে ম্যাম আমাদের 3rd সেমিস্টার 3 এর খাতা এআই কাটবে শুনলাম, মানে বুঝলাম না। ঠিক আছে চলো, আচ্ছা এআই এর বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তিগুলো কি একটু বলি। এআই এর বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তোমরা ডিটেলসে এর পরের চ্যাপ্টারে পড়বে। ঠিক আছে, তাও এখানে তোমরা শুধুমাত্র নামগুলো জেনে রাখো যে এআই প্রযুক্তির মধ্যে কি কি জিনিস পড়ে। সব থেকে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং পড়ে। তাছাড়া আর কি পড়ে, তাছাড়া পড়ে হচ্ছে রোবোটিক্স, তারপর হচ্ছে কম্পিউটার ভিশন, স্পিচ, তারপর এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নিউরাল নেটওয়ার্ক, এই সবগুলো কিন্তু মেন পার্ট কিন্তু আমি বললাম। হ্যাঁ এআইএমএল তো থাকেই, এআইএমএল তো থাকেই, তাছাড়া আর কি কি থাকে, তাছাড়া আমাদের রোবোটিক্স আছে, কম্পিউটার ভিশন আছে। রোবোটিক্স কম্পিউটার ভিশন নামের সাথে তোমরা মোটামুটি সবাই শুনেছো এই নামগুলো। এবার অ্যাকচুয়ালি এই প্রযুক্তিগুলো কিভাবে কাজ করে এটাই পড়বো আমরা ঠিক এর পরের চ্যাপ্টারে। একটু আগে বলছিলাম না যে পরের চ্যাপ্টার আর তারপরের চ্যাপ্টার, মানে এই টেকনোলজি যেগুলো আমাদের বাকি রয়েছে সেই টেকনোলজিগুলো
এআই এর টেকনোলজিগুলো আর আমাদের এসইও যেটা ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুটো পার্টের মধ্যে তোমরা থিওরির সাথে সাথে কিন্তু এমন কিছু জিনিস পাবে, যেমন মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং কি তুমি মুখস্থ করবে, গদ ধরা থিওরি পড়বে, সেটা তো নয়। তার মধ্যে বিভিন্ন অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদমগুলো কিভাবে কাজ করে, তার বিভিন্ন গ্রাফ রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো এখন শুধুমাত্র তোমরা নামগুলো জেনে রাখো, এই নামগুলোর সাথে একটু পরিচিত হও। এরপরে ঠিক পরের দিন যে চ্যাপ্টারটা আমরা পড়বো, সেই চ্যাপ্টারে এইগুলোর বিভিন্ন যে পার্ট রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এআই এর প্রথম যে ভাগ, সব থেকে ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট ভাগ তো নয় টেকনোলজি, তো সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তাছাড়া হচ্ছে রোবোটিক্স, তারপর হচ্ছে কম্পিউটার ভিশন, তারপর হচ্ছে স্পিচ, নিউরাল নেটওয়ার্ক, এনএলপি। ঠিক আছে? হ্যাঁ, ভালো ইন্টারেস্টিং জায়গা কিছুটা আছে। তারপর দেখো, আমাকে বলো কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ কি আমাকে দিতে হবে না তোমরা দেবে? বলো, কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ কি আমি দেবো না তোমরা দেবে? যা, এরা কথা বলে না কেন? বলো। হ্যাঁ, প্রথমেই চলে এসেছে চ্যাট জিপিটি, গুগল ট্রান্সলেটার। আচ্ছা, আর এগুলো তো এখানে লিখেছি, এর বাইরে বলো। চ্যাট জিপিটি, প্রথমেই চ্যাট জিপিটি আসছে। চ্যাট জিপিটি নিয়ে আমি আর কি বলবো, তোমরাই আমার থেকে ভালো জানবে চ্যাট জিপিটি। শপিং বট একদম একদম, জেমিনি একদম, টেসলা কার একদম, মেটা এআই একদম। দেখো, তিনটে মেন আমি উদাহরণ তুলেছি, যেটার মধ্যে প্রথম রয়েছে আমাদের গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর কিভাবে কাজ করে? গুগল ট্রান্সলেটর হচ্ছে আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষাটাকে অন্য ভাষায় পরিবর্তন করে আমাদেরকে দিতে সাহায্য করে কে? এই গুগল ট্রান্সলেটর। ঠিক আছে? এটি একটি ভাষা থেকে অন্য ভাষায় টেক্সট অনুবাদ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে আমাদের টেসলা। টেসলা নিয়ে আর কি বলবো, ড্রাইভিং মানে স্বনিয়ন্ত্রিত কার, যেখানে কোনো রকম কোনো ড্রাইভার থাকে না, ড্রাইভারলেস কার, মেশিনের মাধ্যমে কিন্তু গাড়িটা চলে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি তো ভীষণ জনপ্রিয়। এখন চ্যাট জিপিটিকে আমরা যে প্রশ্নই করি না কেন, সে কিন্তু সেই প্রশ্নের উত্তর আমাদের মোটামুটি ঠিকঠাকই দেয়, খুব রেয়ার কেসে একটু আধটু ভুল অ্যান্সার ও দিয়ে দেয়। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। দেখো, বলছে টেসলাটা বলুন ম্যাম, বুঝলাম না। টেসলা হচ্ছে একটা স্বনিয়ন্ত্রিত গাড়ি। স্বনিয়ন্ত্রিত গাড়ি বলতে কি বোঝায়? এই যে যেমন ধরো, তুমি যখন গাড়ি চালাও তখন কি তোমাকে ড্রাইভিং সিটে বসতে হয়, বসে তো তুমি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছ, ওখানে কিন্তু কোনো রকম কোনো ড্রাইভার লাগে না, ড্রাইভারের সিট কিন্তু পুরো ফাঁকা থাকে এবং সেই গাড়িটা নিজে নিজেই চলে মেশিনের মাধ্যমে। ঠিক আছে? চলো, এরপর হচ্ছে স্কোপস অফ এআই। হ্যাঁ, কোনো ড্রাইভার লাগে না। বলছে ম্যাম আলাদা আলাদা এআই আলাদা আলাদা অ্যান্সার দেয় কেন? ভালো প্রশ্ন। আলাদা আলাদা এআই আলাদা আলাদা অ্যান্সার কেন দেয়? আলাদা আলাদা এআই এর ক্ষেত্রে আলাদা আলাদা রকম অ্যালগোরিদম ব্যবহার করা হয়, আলাদা আলাদা রকম প্রোগ্রাম যেভাবে লেখা হয়, বা তার ওই প্রোগ্রামিংয়ের মধ্যে যে পার্টটা রয়েছে বা যে অ্যান্সারটা রয়েছে সে তো সেটাই দেবে না, সে তো আর তার বাইরে কোনো কিছু তোমাকে দিতে পারবে না। তোমার যতটুকুনি নলেজ, ওর নলেজ ওইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ, ওর বাইরে ও কিন্তু আর কিছু দিতে পারবে না। যখন ওটা তৈরি করা হয়েছে তখন ওর প্রোগ্রামিংয়ের মধ্যে শুধুমাত্র ওইটুকুনি নলেজই দেওয়া হয়েছে, বা ওই অ্যালগোরিদমটা ব্যবহার করেই কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে। সেই জন্য কিন্তু আলাদা আলাদা এআই আলাদা আলাদা অ্যান্সার তোমাকে প্রোভাইড করে। ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো,
বলছে ম্যাম কি বুঝলাম না, জেমিনি করা ফটো এডিটিং করা কে করে, কি বুঝলাম না সায়ন, কি বলছো বুঝতে পারলাম না, তোমার কোশ্চেনটা আরেকবার রিপিট করো। যাই হোক, তো আমরা স্কোপস অফ এআই পড়ি। স্কোপস অফ এআই এর মধ্যে প্রথম যেটা, স্কোপস বলতে কি, এআই এর ব্যবহার কোন কোন জায়গায় সব থেকে বেশি লক্ষ্য করা যায়, এআই এর ব্যবহার সব থেকে বেশি লক্ষ্য করা যায় কোন কোন জায়গায়। প্রথম তো এআই এর ব্যবহার লক্ষ্য করা যায় হচ্ছে হেলথ কেয়ার সেন্টারে, হেলথ কেয়ার সেন্টারে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের এডুকেশন পারপাসে ব্যবহার করা হয়, তারপর ফাইন্যান্সে ব্যবহার করা হয়, তারপর বিভিন্ন ট্রান্সপোর্টেশনে ব্যবহার করা হয়, যে ইংলিশে বলছিলে তার জন্য কিন্তু ইংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আর কোথায় কোথায় ব্যবহার হয়, এছাড়া বিভিন্ন রিটেল এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবহার হয়। ঠিক আছে, হ্যাঁ ব্যাংকিং সেক্টরে ব্যবহার হয়, বলবো আস্তে আস্তে আসবো। মেডিকেল সায়েন্সে ব্যবহার হয়, কন্টেন্ট মার্কেটিংয়ে ব্যবহার হয়, একদম। কিন্তু এইগুলো হচ্ছে মেন জায়গা যেখানে তুমি একদম এআই এর যে ভূমিকা সেটা স্পষ্টভাবে দেখতে পারবে, খুব স্পষ্টভাবে তুমি এআই এর ভূমিকা এই 6টা সেক্টরে ভীষণভাবে দেখতে পারবে। ঠিক আছে, চলো প্রথম যদি বলি যে স্বাস্থ্যক্ষেত্রে, যেটা বলছিলাম যে হেলথ কেয়ার সেক্টর, হেলথ কেয়ার সেক্টরে কিভাবে এটা সব থেকে বেশি ভূমিকা পালন করছে সেটা একটু বলি, স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে কাজ হয় সেটা একটু বলি। দেখো, প্রথম যেটা আসে সেটা হচ্ছে মেডিকেল ইমেজিং অ্যান্ড ডায়াগনোসিস। দেখবে এখন কোনো যদি তুমি পরীক্ষা নিরীক্ষা করতে যাও, সেখানে বেশিরভাগ ল্যাবে দেখবে বড় বড় মেশিন আছে এবং বড় বড় মেশিনের মধ্যে কিন্তু তোমার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, বিশেষ করে সিটি স্ক্যান, এমআরআই, বিভিন্ন জটিল যে টেস্টগুলো হয় সেখানে কিন্তু এই এআই এর ভূমিকা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ কি, যে টেকনিশিয়ান বা যে ল্যাব টেকনিশিয়ান থাকে বা ডক্টর থাকে ওখানে, সে কিন্তু ডিরেক্টলি লোকটা মানে কি রোগ হয়েছে সেই রোগটা কিন্তু যখন টেস্টটা করছে তখন ডিরেক্টলি বুঝতে পারে, কারণ ওখানে পুরো রোগের যে সিমটমটা বা পুরো রোগের যে ছবিটা, মানে বিশেষ করে তো এইগুলোর মধ্যে দিয়ে তো ছবি তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, বা রোগের যে বর্ণনাটা সেটা কিন্তু সেই সময় ওরা খুব ভালোভাবে বুঝতে পারে। মানে যখন রিপোর্টটা করছে তখনই কিন্তু অর্ধেকটা ধরা পড়ে যায় যে কি হয়েছে জিনিসটা। দেখো, প্রথম বলছে মেডিকেল ইমেজিং অ্যান্ড ডায়াগনোসিস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এআই অ্যালগোরিদমের সাহায্যে, অবশ্যই সেখানে কিন্তু এআই অ্যালগোরিদম থাকবে। এবার অনেকে বলবে এআই অ্যালগোরিদম কি, একটু আগে আমি নাম করছিলাম না যে লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, তারপরে মেশিন লার্নিং, এই যে এই বিভিন্ন ধরনের অ্যালগোরিদমগুলো আছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানবো। এখন শুধু জেনে রাখো যে বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করে এই যে বড় বড় টেস্টগুলো হচ্ছে, সেই টেস্টগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, যে টেকনিশিয়ানরা থাকছে সেই টেকনিশিয়ানরা কিন্তু খুব সহজেই রোগটাকে ধরে ফেলতে পারছে। ঠিক আছে, চলো তারপর হচ্ছে টেলিমেডিসিন। আচ্ছা, টেলিমেডিসিন সম্পর্কে কারুর নলেজ আছে? টেলিমেডিসিন হচ্ছে ভীষণ জনপ্রিয়, মানে আর কিছু বছরের মধ্যে টেলিমেডিসিন তো আমাদের দেশে ভীষণ মানে বিপুল পরিমাণে জনপ্রিয়তা পাবে। আমি বলছি এখনই যে টেলিমেডিসিনটা কিভাবে কাজ করে। টেলিমেডিসিনের মাধ্যমে কি হচ্ছে, তুমি অনলাইনের মাধ্যমে বিভিন্ন যে ডক্টর রয়েছে সেই ডক্টরদেরকে বুক করছো এবং ঘরে বসেই ভিডিও কলের মাধ্যমে তুমি সেই ডাক্তারের সাথে তোমার রোগ নিয়ে আলোচনা করছো এবং
সে তোমার রোগের সিমটম শুনে সে বিভিন্ন ধরনের টেস্ট বা ওষুধ যাই হোক বা যে ধরনের ট্রিটমেন্ট তার করা উচিত সে কিন্তু সেটা অনলাইনের মাধ্যমেই তোমাকে প্রোভাইড করছে। এর ফলে কি হচ্ছে, তোমাকে লাইন দিয়ে সেখানে আর যেতে হচ্ছে না, বা ডক্টরের ক্লিনিক খুঁজে খুঁজে যে কোথায় ডাক্তার বসছে সেখানে গিয়ে তোমাকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সেখানে বসে তোমাকে কিন্তু ডক্টর আর দেখাতে হচ্ছে না। আবার এটার একটা মেজর অসুবিধাও আছে যে সব রোগ তো আর তুমি ওভাবে ভিডিও কলিংয়ের মাধ্যমে বলতে পারবে না। কিছু কিছু এমন রোগ হয় যেগুলো হয়তো ওইভাবে শনাক্ত করাও ডাক্তারের পক্ষে পসিবল নয়, তো সেক্ষেত্রে তো ফিজিক্যালি যেতেই হয়। তো এইটা কিন্তু একটা ভালো এক্সাম্পল। এবং আগে বেশ কিছু বছরে এই জিনিসটা আরও জনপ্রিয়তা পাবে, এখনও বেশ কিছু কিছু জায়গায় এই জিনিসটা জনপ্রিয়, আমাদের কলকাতাতে এখনও অতটা জনপ্রিয়তা পায়নি। স্টিল কিছু কিছু বছরের মধ্যে কিন্তু এই জিনিসটা অনেক বেশি জনপ্রিয়তা পাবে। ঠিক আছে, হ্যাঁ, অনলাইনে ডক্টর কনসাল্ট করা যায়। তবে ফর এক্সাম্পল অনলাইন সাইকিয়াট্রিস্ট কনসালটেন্ট। হ্যাঁ, চলো তারপর হচ্ছে রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি কি? রোবোটিক সার্জারি হচ্ছে এমন এমন জটিল সার্জারি হয় সেগুলো আমাদের মানুষের পক্ষে করা সম্ভব নয়, বা যে ডক্টরগুলো রয়েছে সেই ডক্টরগুলোর পক্ষেও কিন্তু সেই সার্জারিটা করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষ তো ছেড়েই দাও, সাধারণ মানুষ তো ধরা ছোঁয়ার বাইরে, যারা ডক্টর তাদের ক্ষেত্রেও সম্ভব হচ্ছে না। তাহলে মানে বুঝতে পারছো যে কত জটিল সার্জারি। সেই সার্জারিগুলো কে করছে? সেই সার্জারিগুলো করছে হচ্ছে এই এআই। ঠিক আছে, দেখো বর্তমানে বিভিন্ন জটিল সার্জারি সফলভাবে করার জন্য এআই চালিত সার্জিক্যাল রোবট ব্যবহার করা হয়। এআই চালিত সার্জিক্যাল রোবট ব্যবহার করা হয়। ঠিক আছে, বলছে প্র্যাক্ট্রো বলে একটা অ্যাপ আছে টেলিমেডিসিনের এক্সাম্পল। হ্যাঁ, চলো তারপর হচ্ছে আমাদের ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ। এইটা কিন্তু ভালো একটা ভবিষ্যৎবাণীমূলক এক্সাম্পল। মানে এটা কি বোঝাচ্ছে একটু বলি। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণে বলছে যে দেখো আমরা যখন ডাক্তারের কাছে যাই, ঠিক আছে, আমরা যখন ডাক্তারের কাছে যাই বেশিরভাগ ডাক্তারকেই আমি এটা করতে দেখেছি যে আমরা ডাক্তারের কাছে গেলাম, সে কিন্তু তোমার পুরো কেস স্টাডিটা শোনে বা কেস হিস্ট্রিটা শোনে, ও কিন্তু সেটাকে নোট করে। দেখবে তোমাকে বলে যে তোমার রোগটা কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, তুমি কি কি টেস্ট করিয়েছো, তার রিপোর্ট এনেছো কিনা। ও কিন্তু পুরো একদম গোড়া থেকে শেষ পর্যন্ত এখন যা সিচুয়েশন সেই পুরো রোগটাকে কিন্তু ও শুনে নেয়। কিছু কিছু ডাক্তারকে আমি এরকম দেখেছি যে তোমার রোগটা শোনার সাথে সাথে ও কম্পিউটারে কিছু একটা টাইপ করতে থাকে। ওটা কি করে? ওটা অ্যাকচুয়ালি তোমার একটা কেস হিস্ট্রি তৈরি করলো। এই কেস হিস্ট্রির ওপর বেস করে এআই এর সহায়তা নিয়ে ও কিন্তু তোমার ভবিষ্যতে কি কি ধরনের রোগ হতে পারে সেটার একটা আন্দাজ করতে পারে, এবং তোমাকে আগে থেকে বলতে পারে যে তোমাকে সাবধান করতে পারে যে হ্যাঁ তোমার কিন্তু ভবিষ্যতে এই ধরনের রোগ হওয়ার পসিবিলিটিস রয়েছে, তুমি সাবধান হও, তুমি এইভাবে চলো যাতে করে তোমার ওই রোগগুলো ইন ফিউচার না হয়। এছাড়া হচ্ছে জিনেটিক কিছু রোগ থাকে যেগুলো বংশ পরম্পরায় হয়তো তোমার দাদুর ছিল, তোমার বাবার আছে এবং তারপর তোমারও হবে। তো সেই ধরনের জিনিসগুলোর ওপর বেস করেও কিন্তু ও কাজ করে। ও কিন্তু আগে থেকে বলে দেয় যে তোমার বাড়িতেও কিন্তু এই ধরনের সমস্যা আগে ছিল, তো ইন ফিউচার তোমারও হতে পারে। তো তুমি সেই জায়গাটায় খুব ভালোভাবে মানে নিজের যত্ন নাও যাতে তোমার এই রোগগুলো না হয়। তো এই জিনিসটা আমাদের সব থেকে বেশি হেল্প করে, কারণ আগে থেকে তুমি যদি কিছু একটা জেনে যাও যে হ্যাঁ এটা একটু আমার সমস্যা তৈরি হলেও হতে পারে ভবিষ্যতে, তো সেই জায়গা থেকে তুমি অনেক বেশি নিজের প্রতি যত্নবান হয়ে যাবে এবং সেই রোগটা তোমাকে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে, চলো। আচ্ছা, কে কি বলছে? চলো তারপর এটা বলি, শিক্ষাক্ষেত্র। আচ্ছা আমাকে বলো, শিক্ষাক্ষেত্র নিয়ে আমি কি আর কিছু বলবো? শিক্ষাক্ষেত্রে কি হচ্ছে, শিক্ষাক্ষেত্রে এআই কিভাবে এফেক্ট করছে? শিক্ষাক্ষেত্রে আমরা দেখো, শিক্ষাক্ষেত্রে যদি কথা বলি তাহলে এখন তো খুব মানে কোভিডের পর থেকে তো খুব ই লার্নিং প্ল্যাটফর্মগুলো খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে। কোভিডের আগে পর্যন্ত আমরা পড়াশুনো মানে একটাই বুঝতাম যে অফলাইন টিউশন এবং
স্কুলে যাওয়া, এর বাইরে তো আমাদের আর কোনো একটা শিক্ষার জগৎ ছিল না। কিন্তু যখনই কোভিডটা এলো, তারপরে লকডাউন হয়ে গেল, তখন থেকে কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা আরও বেশি জনপ্রিয়তা পেল। এখন আমরা শিক্ষা মানে বুঝি যে স্কুল, অফলাইন টিউশন এগুলো তো ছিলই, তার সাথে অনলাইন একটা টিউশন বা অনলাইন একটা কোচিং, এই জিনিসগুলোর ওপর বেস করে কিন্তু আমরা এখন চলছি। তো এই জিনিসটাও কিন্তু আমাদের কিসের ওপর বেস করে হয়েছে? এআই এর ওপর বেস করে। ইভেন তুমি এরকম দেখবে যে এখন অনলাইনে বিভিন্ন টিচার হয় যারা থাকে, মানে সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার টিচার নয়, কিন্তু তুমি তাকে বিভিন্ন কোয়েশ্চেন করছো, সে তোমাকে অ্যান্সার দিচ্ছে, এরকম টিচারও কিন্তু এখন পাওয়া যায়। হ্যাঁ একদম, এসই বাংলা এক্সাম্পল, একদম একদম। বলছে ভার্চুয়াল শিক্ষক হয় এবং ই লার্নিং দ্বারা ছাত্রদের সমস্ত রকমের ডাউটস কিন্তু তারা ক্লিয়ার করে। ঠিক আছে, চলো একদম সব এডুকেশনাল প্ল্যাটফর্মই প্রায় ইউজ করে এআই। এক্স্যাক্টলি, আমি আর কি বলবো। চলো তারপর হচ্ছে মার্কেটিংয়ের মধ্যে প্রথমেই যেটা আসে কন্টেন্ট তৈরিটা কিভাবে এআই হেল্প করছে কন্টেন্ট তৈরিতে। দেখবে কোনো একটা প্রোডাক্ট যখন মানে বিজ্ঞাপন দিচ্ছে, তখন বেশিরভাগ বিজ্ঞাপন বা কন্টেন্ট কিসের মাধ্যমে তৈরি করছে? এআই এর মাধ্যমে তৈরি করছে। কারণ একজন যে কন্টেন্ট বানানোর জন্য রয়েছে, সেও কিছু ইনপুট দিচ্ছে, তার সাথে সে কী করছে? এআই এর সাহায্য নিচ্ছে। কেন এআই এর সাহায্য নিচ্ছে? কারণ বেশিরভাগ এই যে মার্কেটিংয়ের যারা মার্কেটিং করে বা বিভিন্ন যারা ধরো কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এআই এর হেল্প নেয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ওর কাছে কিন্তু বিভিন্ন ধরনের হিস্ট্রি থাকে যে কোন জিনিসটা সব থেকে বেশি এখন মার্কেটে চলছে, কোন জিনিসটার একটু ডিমান্ড কম আছে, কোন জিনিসটার একটু ডিমান্ড বেশি, বা কোনটা দিলে মানুষ বেশি অ্যাট্রাক্ট হবে, কী ধরনের বিজ্ঞাপন মানুষ এখন বেশি দেখছে। এই জিনিসগুলো একজন মানুষ যতটা না বেশি জানবে, তার থেকে কিন্তু এআই অনেক বেশি জানবে, এবং সেই হেল্পটাই কিন্তু যারা এই মার্কেটিংটা করে বা কন্টেন্টটা তৈরি করে বা কন্টেন্ট এক্সপার্ট যারা হয়, তারা কিন্তু কাজে লাগায়, এবং তারা সেইভাবেই কিন্তু পুরো কন্টেন্টটা তৈরি করে। কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে। এর মধ্যে বিভিন্ন টেক্সট হতে পারে, বিভিন্ন ভিডিও হতে পারে, বিভিন্ন অডিও হতে পারে, বিভিন্ন ইমেজ হতে পারে, বিভিন্ন থাম্বনেল হতে পারে। আর কি কি এক্সাম্পল দেবো আমি, বলো? যে প্রোডাক্টটা তুমি ছবি তুলেছো, সেই প্রোডাক্টটার একটা অ্যাঙ্গেল থেকে তুমি ছবিটা তুলেছো, বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেল এখন দেখবে 3Dতে করা যায়। সেই 3D অ্যাঙ্গেলটার খুব ভালোভাবে একটা মানে কি বলবো, একটা ভিডিও তৈরি করে, যে 3Dতে পুরো জিনিসটা কেমন দেখতে লাগে সেরকম একটা জিনিস তৈরি করে। ঠিক আছে, তো সেইটা হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিংও তো তার মধ্যেই আছে একদম। এরপর আছে হচ্ছে ভয়েস সার্চ। এইটা বেশ ইন্টারেস্টিং। এইটা কেন ইন্টারেস্টিং আমি বলছি। ভয়েস সার্চে কি হয়, মানুষ এখন বেশি ইন্টারেস্ট কোথায় দেখায় বলো তো? যেখানে মানে মানুষ ভয়েসটা শুনতে পাবে, যে প্রপার ভয়েস যেখানে পাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু মানুষ অনেক বেশি অ্যাট্রাক্ট করে। সেই জায়গা থেকে মানুষ অনেক বেশি মানে দেখতে চায়, অনেক বেশি সেই জায়গাটার ওপর নজর তার থাকে। কেন বলছি? দেখবে অ্যামাজন, ফ্লিপকার্ট এই জাতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে, তারা তাদের বেশিরভাগ ইলেকট্রনিক আইটেমস যখন সেল করে, তখন তারা অ্যাডভার্টাইজমেন্টটা এমনভাবেই বানায়, সেখানে একটা না একটা ভিডিও থাকবেই। যেই ভিডিওর মধ্যে ওরা কি করে, যেই ভিডিওর মধ্যে ওরা পুরো যে ইয়েটা রয়েছে, ইলেকট্রনিক্স আইটেমটা রয়েছে, সেই ইলেকট্রনিক্স আইটেমের পুরো ভিডিওটা তো প্রথমে করে, তারপর কি কি জিনিস ওই ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে কি কি ফিচার দেওয়া হয়েছে ওই ইয়েটা বানানোর জন্য, বা কি কি ফিচার যারা কিনবে তারা পাবে, সেই সমস্ত কিছু একটা ভয়েস ওভার দিয়ে বানায়। যেখানে কেউ একজন বলে যে এই কোনো একটা পার্টিকুলার মোবাইলেরই যদি আমি এক্সাম্পল বলি, তাহলে সেই মোবাইলটা কত ব্যাটারির আছে, কত র্যাম আছে, কত রম আছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এক্সপ্লেন করা থাকে একটা ভিডিওর মধ্যে, এবং সেটা মুখে বলা ভিডিও। তো এই ধরনের ভিডিও কিন্তু মানুষ সব থেকে বেশি পছন্দ করে, এবং এরকম দেখা গেছে যে ওই রকম একটা ভিডিও দিয়ে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এবং সাইডে নর্মাল একটা ফটো দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, মানুষ অ্যাট্রাক্ট কিন্তু ওই ভিডিওর প্রতি হয়েছে। তো ভয়েস সার্চের প্রতি কিন্তু মানুষের একটা ভীষণ রকমের আগ্রহ। এবার এইটার মধ্যে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে কি হয়েছে দেখো। মার্কিন যুক্তরাষ্ট্রে 10 জনের মধ্যে 6 জনই
অনলাইন কেনাকাটার জন্য এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পছন্দ করে। মানে যেখানে ভয়েসের দেওয়া ভিডিও আছে বা ভয়েস দিয়ে কিছু একটা বলা আছে প্রোডাক্ট সম্পর্কে, সেই জায়গাগুলো কিন্তু মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসাটা 400% বেড়ে গেছে। যত বিক্রি হচ্ছিল তার থেকে 400% বেড়ে গেছে। তার মানে কত বিলিয়ন ডলার বেড়েছে দেখো, 4.6 বিলিয়ন ডলার থেকে 20 বিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে গেছে। ঠিক আছে, 4.6 বিলিয়ন ডলার থেকে বেড়ে $20 পর্যন্ত হয়ে গেছে, বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক আছে, দেখো বোঝা গেছে, ক্লিয়ার একদম এই পর্যন্ত। তাহলে পরেরটায় যাব। চলো, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বলছে ম্যাম এটা ইন্ডিয়া হবে, আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখে নেব বই থেকে আমি একবার দেখে নেব। তুমি কি কোনো বইতে দেখেছো এটা? কোনো বইতে দেখেছো আর নেটে দেখেছো, কোনটা? ঠিক আছে, আমি একবার রিভাইন্ড করে দেখে নেব যে ওই জায়গাটা ইন্ডিয়া হবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র হবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র হয় তাহলে তো ঠিক আছে, আর যদি ইন্ডিয়া হয় তাহলে আমি ওটা চেঞ্জ করে তারপরে শেয়ার করব নোটটা। ঠিক আছে, চলো তারপর বলছে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। এবার বলবে ম্যাম কৃষিতে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা কি এআই কি যাবে মাঠে গিয়ে চাষ করবে? একদমই নয়, কৃষিতেও কিন্তু ভীষণভাবে এআই কাজে লাগে। কিভাবে কাজে লাগে বলো দেখি, কেউ জানো কৃষিতে কিভাবে কাজে লাগে? কৃষিতে এইভাবে কাজে লাগে যে কি করছে দেখো, কৃষিতে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিশাল সুযোগ এসেছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষকদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিভাবে হচ্ছে দেখো, প্রথমত তো হচ্ছে ওয়েদার রিপোর্ট, এটাই বলতে যাচ্ছিলাম আমি, যে ওয়েদার রিপোর্ট যতক্ষণ না মানে ওয়েদার রিপোর্টের উপর ডিপেন্ড করে তো মানে কৃষির একটা বিশাল অংশ দাঁড়িয়ে রয়েছে। কারণ ওয়েদার কেমন থাকবে, ওয়েদার খুব বেশি বৃষ্টি হবে নাকি খুব কম বৃষ্টি হবে, বন্যা হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে কিনা, বা কখন বৃষ্টিটা আসতে পারে, সেই জিনিসগুলো যদি মানুষ আগে থেকে জেনে যায় তাহলে অনেক বেশি সতর্ক হতে পারবে। কৃষকরা যদি আগে থেকে জেনে যায় তাহলে তারা আগের থেকে কোনো একটা প্রিকশন নেওয়ার যদি কোনো ব্যবস্থা থাকে সেই সময়, তাহলে তারা সেই জিনিসটা করবে। কোথাও যদি ফসল অলরেডি মোটামুটি রেডি হয়ে গেছে, তারা হয়তো সেই সময়ই ফসলটা তুলে নিচ্ছে। তো এই জিনিসগুলো তারা কিন্তু জানতে পারছে, আগে থেকেই তারা কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে। ফলে কৃষির যে ফলন তার যে নষ্ট হয়ে যাওয়ার যে একটা পসিবিলিটিস, সেটা কিন্তু অনেকাংশেই কমে গেছে এআই আসার পর থেকে। তাছাড়া আর কিভাবে, তাছাড়া এআই কৃষকদেরকে বারবার করে এটা বোঝানোর চেষ্টা করে যে এই যে আপনারা কীটনাশকগুলো ব্যবহার করেন মানে পোকামাকড় মারার জন্য, সেই কীটনাশকগুলো কিন্তু মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তো ওরা কি করে, ওরা অত্যাধুনিক পদ্ধতিতে যাতে মানুষের ক্ষতি না হয় সেইভাবে কীটনাশক ব্যবহার করে কিভাবে পোকামাকড় মারতে পারবেন এবং ফসলগুলো ভালোভাবে ফলাতে পারবে সেটাও কিন্তু বলে দেয় কে, এই এআই। ঠিক আছে, তাছাড়া আর কি করে, তাছাড়া আর হচ্ছে আমাদের ফসলের যে হেলথটা রয়েছে, যে তার মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা, কোনো রকম কোনো পোকামাকড় আছে কিনা, বা তার ফলনটা কীরকমভাবে হচ্ছে, সেটার জন্য আমরা কি ব্যবহার করি, সেটার জন্য আমরা ব্যবহার করি সিএন, এবং এআই প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমেই কিন্তু এটা করা হয়। ঠিক আছে, এই যে সিএন ব্যবহার করা হচ্ছে, যা ফসলের কোনো অস্বাভাবিকতা এবং ফসলটা কোনো রকম কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা বা ফসলের মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো কি করে দেখে কে, এই এআই। বোঝা গেছে? কর্পের কন্ডিশন দেখে মেডিসিন সাজেস্ট করে, একদম। আচ্ছা, বোঝা গেছে? চলো তারপর নেক্সট পড়ি।
নেক্সট হচ্ছে জিপিএস এবং নেভিগেশন। জিপিএস এর প্রথম যেটা আসে সেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ভয়েস অ্যাসিস্ট্যান্ট কি? ভয়েস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তুমি হ্যান্ডস ফ্রি ভাবে ভয়েসের মাধ্যমে এআই এর সাথে কমিউনিকেট করতে পারবে। এআই তোমাকে বলে দেবে যে কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত না, সেই জায়গাটা কিন্তু এআই তৈরি করে দেয়। হ্যান্ডস ফ্রি বৈশিষ্ট্যের দ্বারা ইন্টারাক্ট করার সুযোগ দেয়, যা তাদের নেভিগেশন সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করার সময় নির্বিঘ্নে গাড়ি চালানোর সুযোগ দেয়। যে কেউ ধরো বাইক চালাচ্ছে, সে যখন বাইক চালাচ্ছে তখন তো তার পক্ষে হাতে নিয়ে কথা বলা পসিবল না, সে তখন তার ওই সামনে যে ইয়েগুলো থাকে, মোবাইলে যে প্লেস হোল্ডারগুলো থাকে সেগুলোর মধ্যে মোবাইলটা লাগিয়ে রাখে এবং হ্যান্ডস ফ্রি, তোমাকে হাত দিয়ে কিছু বলতে হচ্ছে না বা হাত দিয়ে ফোনটাকে ধরে তোমাকে মুখের সামনে এনে কিছু বলতে হচ্ছে না, তুমি নর্মালি গাড়ি চালাতে চালাতে তাকে জিজ্ঞাসা করছো, সে কিন্তু তোমার সাথে ইন্টারাক্ট করছে, মানে তোমার প্রশ্নের উত্তর কিন্তু সে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে গতিশীল রুট অপটিমাইজেশন। গতিশীল রুট অপটিমাইজেশন এবং ট্রাফিক বিশ্লেষণ। গতিশীল রুট অপটিমাইজেশন কিন্তু রিয়েল টাইমে হয়। কিভাবে হয় বলি, গতিশীল রুট অপটিমাইজেশন হচ্ছে ও রিয়েল টাইম ট্রাফিক দেখে বলে দেবে যে ইন ফিউচার এই রাস্তায় কীরকম ধরনের ট্রাফিক হতে পারে বা কতক্ষণ ধরে জ্যাম থাকতে পারে বা আপনার কি এই রাস্তাটা অ্যাভয়েড করা উচিত কিনা, সেইগুলো কিন্তু ও পুরোপুরিভাবে বলে দেবে এবং তোমাকে এটাও সাজেস্ট করবে যে তুমি ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটা শর্টকাট রাস্তা আছে যেটা দিয়ে আগে পৌঁছে যাবে, যেখানে কোনো ট্রাফিক থাকবে না, সেই জায়গাগুলোও কিন্তু অ্যানালাইসিস করে আমাদেরকে বলে কে? এই এআই। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছ? চলো পরেরটা বলি। এরপর আরও কিছু আমাদের এআই এর ব্যবহার আমরা দেখতে পাবো, যেগুলো আমাদের কেরিয়ারের ক্ষেত্রেও ভীষণভাবে ইম্পর্টেন্ট বা আমাদের কেরিয়ার অপরচুনিটিসও কিন্তু প্রোভাইড করে কে? এই অপশানগুলো। এআই এর এই অপশানগুলো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কেরিয়ার অপরচুনিটিও প্রোভাইড করে। প্রথম হচ্ছে আমাদের অফিসের কাজ। অফিসের কাজ, বিভিন্ন ধরনের ফাইল গোছাচ্ছি, বিভিন্ন ধরনের ডকুমেন্ট বানাচ্ছি, কোনো মিটিং আছে সেটা অর্গানাইজ করছি, কোনো এক্সেল শিটের মধ্যে সমস্ত কিছু মেনটেন করে রাখছি, সেগুলো সব কিসের মাধ্যমে হচ্ছে? আজকাল এআই এর মাধ্যমে। সাপোজ ধরো এখানে যদি একটা কথা বলি যে এরকম একটা অফিসে একটা ফাইল আর একটা কোনো একজনের কাছে পাঠানোর দরকার পড়লো, তো সেক্ষেত্রে কিভাবে কাজ করবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ধরো এআই কি করবে, এআই সেই মুহূর্তে ধরো একটা ফাইল, আর ওই অফিসেরই সাপোজ 10 তলা একটা বিল্ডিং আছে অফিসের, এবার 1 নম্বর ফ্লোর থেকে 10 নম্বর ফ্লোরে একটা ফাইল পাঠাতে হবে, তো ম্যানুয়ালি কোনো একটা মানুষকে দিতে হবে ফাইলটা, সে নিয়ে যাবে ওই ফাইলটা 10 নম্বর ফ্লোরে। তো এটা একটা পসিবল ওয়ে হতে পারে। এবার এটা কি অনেক বেশি টাইম সাপেক্ষ। এই যে ও যাচ্ছে রাস্তায়, কোনো রকম কোনো ফাইলের হয়তো একটা দুটো পেজ পড়ে গেল অসাবধানতাবশত, তো সেই জিনিসগুলো হওয়ার কিন্তু পসিবিলিটিস রয়েছে। কিন্তু আমরা যদি এটাই ইমেলের মাধ্যমে করি বা এটাই যদি আমি কম্পিউটারের সাথে কানেক্টেড কোনো একটা ওয়েতে করি, তাহলে সেই জিনিসটা কিন্তু আর হচ্ছে না। বা বিভিন্ন কোম্পানির কিন্তু নিজস্ব এআই প্ল্যাটফর্মও থাকে, তো সেখানেও কিন্তু শেয়ার করা যায়, বা চ্যাটসও থাকে, সেখানেও কিন্তু শেয়ার করা যায়। তাহলে কিন্তু এই ঝঞ্ঝাটটা আর পোহাতে হয় না, এটা কিন্তু ডিরেক্টলি মেশিন টু মেশিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তারপর কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস কি? কাস্টমার সার্ভিস এবং কল সেন্টারেও এখন কিন্তু মানুষের পরিবর্তে এআই ব্যবহার করা হচ্ছে। মানে কাস্টমার কেয়ারগুলো থেকে আগে তো কোনো না কোনো মানুষ তোমাকে কল করতো, এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, ওই কাস্টমার মানে ওই যারা কল সেন্টার থেকে তোমাকে ফোন করে তাদেরকে সরিয়ে দিয়ে এখন কিন্তু রোবট বসানো হচ্ছে এবং এআই ব্যবহার করা হচ্ছে, যার ফলে আর কিছুদিন পরে তোমার কাছে কল আসবে, সেটা কে করবে? ওই রোবটগুলো করবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মানুষের কথা বলার ধরন দেখে যাতে এআই বুঝতে পারে যে তার মুড কেমন আছে, সেই অনুযায়ী কিন্তু সে তার
পরবর্তী কনভারসেশনটা সে করবে। মানুষের পক্ষে তো সেটা বোঝা সম্ভব নয়, কারণ একটা ভয়েস মানে শুধু তুমি ফোনটা তুলে হ্যালো বলছো, এইটা দিয়েই কিন্তু বুঝে যাবে যে তোমার মুড কেমন আছে, এবং সেই অনুযায়ী কিন্তু অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই যে একটা কাজের মুহূর্তে সে হয়তো ফোন করে এমন একটা কথা বললো, আমরা তখন সেখানে রেগে যাই বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য বেশিরভাগ কল সেন্টার কিন্তু এখন এই জিনিসটা করছে, যাতে মন বুঝে, যাতে মন বুঝে মানুষের মতো উত্তর দেওয়া যায় সেটা করছে। বিভিন্ন বট ব্যবহার করছে, বিভিন্ন বট ব্যবহার করছে, ঠিক আছে। বলছে ম্যাম গুগলে তো এই স্কিল না থাকায়, বলছে ম্যাম গুগলে তো এই স্কিল না থাকায় 26K পার্সনকে রিজেক্ট করেছিল। হ্যাঁ করেছিল। জব তো যাবেই, দেখো এই ক্ষেত্রে জব যাচ্ছে, কিন্তু কি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুবিধাও আছে। কারণ কি, এই যে দেখো এক্ষেত্রে বলছে যে বিভিন্ন ইমোশনাল ইন্টেলিজেন্সি, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, মাল্টি চয়েস কমিউনিকেশন, এইগুলোই কিন্তু ভবিষ্যতে চাহিদা হয়ে দাঁড়াবে। এবার মানুষের জন্য ওই জায়গাটা বন্ধ হয়ে গেলেও মানুষ যদি এই স্কিলসগুলো শিখতে পারে, তাহলে তার ক্ষেত্রে তো আর কোনো রকম কোনো অসুবিধা হবে না, না। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের মধ্যে কি বলছে দেখো, ডেটা এন্ট্রি থেকে হিসাব মেলালো। মানুষ এখন সব কাজই করছে ক্লাউড অ্যাপে। মানুষ এখন বেশিরভাগ কাজই কোথায় করে, ক্লাউড অ্যাপে করছে, ঠিক আছে। ক্লাউড অ্যাপে যখন করছে তখন সেটা কিন্তু এআই এর সহায়তা নিয়েই কিন্তু সে করছে। ভবিষ্যতে আরও বৃহৎভাবে এর ব্যবহার বাড়বে। আমরা ইন ফিউচার আরও বেশি পরিমাণে দেখতে পারবো যে মানুষ ক্লাউডকে কাজে লাগিয়ে অনেক জটিল জটিল কাজ অনেক সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু করে ফেলতে পারছে। তো সেই জিনিসগুলোও কিন্তু হবে। এর ফলে কি হবে, এর ফলে একজন বিজনেস অ্যাডভার্টাইজার থাকবে, যে কিনা দেখবে যে ওই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি ঠিকঠাক মতো হয় তাহলে তার কোনো সমস্যা নেই, আদারওয়াইজ সে বলে দেবে যে কিভাবে জিনিসটা চেঞ্জ করা উচিত, ঠিক আছে। চলো বলছে ম্যাম এরকম একটা মুভি আছে, তেরি বাতোं में ऐसा উলঝা। আচ্ছা এরকম একটা মুভি আছে, আচ্ছা হতে পারে, চলো আমি দেখিনি। চলো তারপর বলছে ম্যানুফ্যাকচারিং। এগুলো কিন্তু বলেছিলাম যে এই জিনিসগুলো কিন্তু আমাদের এআই এর ভীষণ ভীষণ ভাইটাল এক একটা স্কোপের মধ্যে পড়ে, ঠিক আছে। চলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে ফ্যাক্টরি, এবং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে রোবট দিয়ে তৈরি হবে স্মার্ট ফ্যাক্টরি। এখন যেমন বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করছে, একটা সময় এরকম আসবে যে মানুষের আর কোনো প্রয়োজন থাকবে না, বিভিন্ন রোবটই কিন্তু সেই ফ্যাক্টরিগুলো চালাবে, এবং সেই রোবটগুলোকে দেখার জন্য লোক থাকবে। এরম একটা দিন আসবে যে সেই রোবটগুলোকে দেখার জন্য, তদারকি করার জন্য যে সে ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য মানুষ রাখতে হবে, এই রকম, ঠিক আছে। এই যে রোবটের তদারককারী হিসেবে একজন মানুষ তখন কাজ করবে। তাই রোবোটিক্স, মেনটেনেন্স ও ডেটা মনিটরিং স্কিল সম্পন্ন মানুষের চাহিদা বাড়বে। এই যে কেউ একজন বলছিলে না যে ওদের তো চাকরি চলে গেল, তাহলে এবার এই যে চাকরি ওদের গেল, এর সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলো স্কোপস ও কিন্তু খুলে গেল, নতুন কাজের চাহিদাও কিন্তু তৈরি হবে। এই যে এই স্কিলসগুলো যারা ধরো রোবোটিক্স জানবে, বা যারা ধরো ডেটা মনিটরিং স্কিল জানবে, যে ডেটাটাকে কিভাবে আমরা মনিটর করব, সেই স্কিলসগুলো যারা জানবে তাদের ক্ষেত্রে আবার সুবিধা। তো এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকে। আচ্ছা চলো তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড বিজনেস। মার্কেটিং অ্যান্ড বিজ্ঞাপন, এটা নিয়ে আমি আর কিচ্ছু বলবো না। মার্কেটিং বিজ্ঞাপন নিয়ে আমরা কি আর বলবো কিছু, আমি কি আর বলবো কিছু, নাকি তোমরাই বলবে বলো। বলো মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এসইও।
যেটা তোমরা একটা পুরো চ্যাপ্টার পড়বে এসইও সম্পর্কে। এসইও বলতে আমরা নর্মালি একটুখানি পড়েছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আমরা যে ওয়েবসাইটটা বানাই সেই ওয়েবসাইটের র্যাঙ্কটা যাতে বাড়ানো যায়, সেই ওয়েবসাইটটা যাতে আমাদের যখন গুগলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসে সেই ওয়েবসাইটে যেন একদম টপ ওয়েবসাইটটা আমাদেরই হয় বানানো ওয়েবসাইট, সেটার জন্য আমরা এসইও মেক করি। বা বিভিন্ন ধরনের ভিডিও যখন আমরা বানাই তখন তারও এসইও মেনটেন করতে হয়, যাতে করে কিনা যখন যাতে ভিডিওটা সব থেকে বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছায়। তো সেইটা হচ্ছে মেন। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ক্যানভা, A.1, ChatGPT, এগুলো আমাদের জানা লোক কিন্তু আমাদের ইন ফিউচার লাগবে। তাহলে কাজের সুবিধা কিন্তু এক্ষেত্রেও বাড়ছে। যে ধরো এসইও মেক করবে, যে ধরো ChatGPT-তে এক্সপার্ট হবে। আমরা মোটামুটি ভাবি যে আমরা ChatGPT-তে এক্সপার্ট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেরকম নয়। যারা অরিজিনালি ChatGPT-তে এক্সপার্ট তারা কিন্তু অনেক এমন ফিচার্স আছে বা এমন অনেক প্রম্পট আছে যেগুলোর মাধ্যমে অনেক কিছু করতে পারবে, কিন্তু আমরা সেগুলো কিন্তু সাধারণ মানুষ করতে পারি না। তো এক্ষেত্রেও কিন্তু লোকের চাহিদা বাড়বে। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ, কিচ্ছু বলবো না আমি এটা নিয়ে। আর রিটেল আর সেলস নিয়ে কি বলবো? রিটেল অ্যান্ড সেলসের ক্ষেত্রে স্টোরে ক্যাশিয়ার ছাড়াই রিসিভ হবে পেমেন্ট, ঠিক আছে? ক্যাশিয়ার কিন্তু থাকবে না কেউ, ক্যাশিয়ার ছাড়াই কিন্তু পেমেন্ট হবে। এবং কি হবে? এবং এর জন্য কাস্টমার এক্সপিরিয়েন্স এবং টেক সাপোর্ট জানা লোকের প্রয়োজন হবে। হ্যাঁ, অবশ্যই সবসময় তো মেশিনের ওপর ডিপেন্ডেন্ট হলে চলবে না, কোনো সময় হয়তো মেশিন ফেলিয়ারও হতে পারে। তো সেই সমস্ত দিকগুলো দেখার জন্য বিভিন্ন এক্সপার্টও থাকবে, কিন্তু বিভিন্ন যে শপগুলো আছে সেই শপে কিন্তু কোনো লোকই থাকবে না ক্যাশ কাউন্টারে, যা কাজ হবে মেশিনের মাধ্যমে হবে। অনেক জায়গায় হয়, এখনই হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, শুভম বলছে গ্রাহক অভিজ্ঞতা ব্যক্তিগতকৃত করতে বিজ্ঞাপন অপটিমাইজেশন এবং ইমেল প্রচারণার মতো কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে এবং স্কেলে সামগ্রী তৈরি করতে ডেটা বিশ্লেষণ, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, NL এবং মেশিন লার্নিং ব্যবহার করা হয়। NLP এবং মেশিন লার্নিং ব্যবহার করা হয়। আচ্ছা, চলো। হ্যাঁ, এটা তো একদমই ঠিকই বলেছে। এরপর হচ্ছে পরিবহন আর ডেলিভারি। পরিবহন কি? এখন তো বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়। তাছাড়া এই যে বলেছিলাম সেলফ ড্রাইভিং কার, যেটার মধ্যে কোনো রকম কোনো ড্রাইভার থাকে না, তারাই গিয়ে পৌঁছে দিচ্ছে পার্সেল, বা তারাই গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়ে আসছে। এই জায়গাটাও কিন্তু ভীষণভাবে, এবং মানুষ কাজ করবে কি লজিস্টিক এবং কন্ট্রোল রুমে। এই যে ড্রোন চলে, এই যে ড্রোনটা চলছে সেটা তো আর একা চলছে না, ওটার কন্ট্রোল কিন্তু মানুষ করছে, কিন্তু ও কাজটা কিন্তু করছে। ঠিক আছে, চলো। তারপর নেক্সট হচ্ছে সাংবাদিকতা। এটা নিয়ে আর কি বলবো, সাংবাদিকতা তো এখন বেশিরভাগ সমস্ত যতগুলো চ্যানেলস রয়েছে যেখানে আর কি সাংবাদিকতা বিভিন্ন ধরনের নিউজ আমরা দেখতে পাই, সেখানে তো ভোরে ভোরে AI এর প্রয়োগ আমরা দেখতে পাই। সেখানে আমি আর কি বলবো, যে কিছুদিন আগে কলকাতায় খুব বৃষ্টি হলো, সে একটা মেঘ ভাঙা বৃষ্টির একটা কোথা থেকে আমি জানি না, আমার তো মনে হলো দেখে AI দিয়েই বানানো সেই একটা মেঘ উপর থেকে আর তার নিচ থেকে এরকম ধোয়া 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 ধোয়া, কি ওটা আদৌ হয় কি না তার কোনো গ্যারান্টি নেই, যা দেখে ভিডিওটা মনে হলো AI দিয়ে বানানো। ঠিক আছে, হ্যাঁ। তারপর ভবিষ্যতের চাহিদা সম্পন্ন ক্ষেত্র। ভবিষ্যতের চাহিদা সম্পন্ন ক্ষেত্র হচ্ছে যে সকল ক্ষেত্রে ভবিষ্যতে চাকরির সুযোগ বাড়বে সেগুলি হলো, এই যে ভীষণ 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 ইম্পর্টেন্ট, কোন কোন ক্ষেত্রে আমাদের চাকরির সুবিধা আরও বাড়তে চলেছে ইন ফিউচার। প্রথম যেটা আসে সেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, ঠিক আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, AI গবেষণা বিজ্ঞানী, AI প্রোডাক্ট ম্যানেজার, NLP বিশেষজ্ঞ, যেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা যারা করে সেই বিশেষজ্ঞ। AI ইঞ্জিনিয়ার হয় সেটা, ডেটা সায়েন্টিস্ট আমরা নাম শুনেছি, তাছাড়া বিভিন্ন যারা রিসার্চ ফিচার করে তারা তো রয়েছেই। ঠিক আছে, আর কি রোবোটিক্স, কম্পিউটার ভিশনও কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হতে চলেছে। আর কিছু বছরে কম্পিউটার ভিশনও যেমন জনপ্রিয় হতে চলেছে, সেই রকম কিন্তু আমাদের এই
রোবোটিক্স, রোবোটিক্সও কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হতে চলেছে। বোঝা গেছে? দেখো বোঝা গেছে? তাহলে পরেরটাই যাবো, চলো। এখানে আর কিছু বলার নেই। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের আসল জায়গা, সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি অফ এআই। হিস্ট্রি মানে বুঝতেই পারছো, এআই এর ইতিহাস সম্পর্কে পড়তে হবে। যাদের কাছে বই আছে তারা বইটা খুলে নিয়ে দেখো একবার যে হিস্ট্রিটা কি আছে। যাদের কাছে বই আছে তারা একবার প্লিজ বইটা খুলে দেখো যে হিস্ট্রিতে কি আছে। ততক্ষণে আমি একটা ছক করি, সেই ছকটা তোমরা ভালোভাবে বইটা আগে দেখো, তারপর আমি ছকটা সম্পর্কে বলছি, ঠিক আছে? একদম শর্টে, যতটা শর্টে করা যায় ততটা শর্টেই কিন্তু আমি করার চেষ্টা করছি। আচ্ছা, বই খুলে কি দেখেছো তোমরা? থেকে 93, এখানে আর একটা হবে।
দেখো এই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ এআই। এটা আরো চলবে, পুরোটা ধরেনি বলে নিচে লিখেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ এআই। বলছে ম্যাম আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশনেও এই চ্যাপ্টার আছে। দেখো বইটা দেখলে তোমরা, যাদের কাছে বই আছে তারা কি বইটা লক্ষ্য করলে যে কি কি জিনিস তোমাদের আছে? দেখো তোমাদের এই সালগুলো এবং কোন সালে কি হয়েছে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। যারা গুহপালের কম্পিউটার অ্যাপ্লিকেশন বই কিনেছো তাদের ক্ষেত্রে কিন্তু ওরা একটা চার্ট করে এই 1990 থেকে একদম এখন প্রেজেন্ট অর্থাৎ 2024 সাল পর্যন্ত, অনেকে বলে 2025 সাল, 2025-এরটা এখনও আপডেট হয়নি, তাই 2024 সাল পর্যন্ত কি কি জিনিস হয়েছে বা কি কি পরিবর্তন বা মানে কতটা টেকনোলজি উন্নত হয়েছে বা কতটা এআই উন্নত হয়েছে ওই দিন থেকে এখনো পর্যন্ত পুরোটা কিন্তু একটা চার্ট করে দেওয়া আছে, ঠিক আছে। পুরোটা কিন্তু একটা চার্ট করে দেওয়া আছে। প্রথম যেটা 1900 মানে 1900 থেকে 1950 সালে কি হয়েছিল, ফাউন্ডেশন অফ এআই। এই সময়কালকেই বলা হয় ফাউন্ডেশন অফ এআই, যখন পুরোপুরিভাবে আমাদের এআইটা তৈরি হওয়া শুরু হলো। সেই টাইম পিরিয়ডটা কোন সময়, 1900 থেকে 1950। এই যে এই সালগুলো কিন্তু, এটা আমি একদম শর্টকাটে লিখেছি, বইতে অনেক ডেপথে কিন্তু তোমরা পাবে, এবং আমি বলবো একটু কষ্ট করে তোমরা ওই জিনিসগুলো পড়ো, একটু কষ্ট করে। আমি এখানেও লিখেছি জিনিসগুলো, খুব শর্টে আমি লিখেছি যাতে তোমাদের মুখস্থ করতেও সুবিধা হয়। এখানে আমার বলার মতন কিচ্ছু নেই, বিশ্বাস করো। এখানে যদি আমার মানে কোনো কিছু একটুও যদি আমার চেঞ্জেস করার মতন কোনো জায়গা থাকতো বা আমার কোনো কিছু অ্যাড করলে তোমরা সেটাকে খুব ভালোভাবে মুখস্থ করতে পারতে, সেটা আমি তাহলে করতাম। যতটুকুনি করার দরকার আমি দেখো এখানে করেছি, যে এইভাবে যদি তোমরা ছক করে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা জিনিসটা মানে ভালোভাবে মুখস্থ করতে পারবে। দেখো এখন আপাতত বলবো যে যা আছে বইতে পুরোটাই মুখস্থ করার চেষ্টা করো। পরীক্ষার আগে ডেফিনেটলি আমি কিছু জিনিস বলে দেব যেইগুলো তো খুব ভালোভাবে পরীক্ষার আগে পড়ে যাবে, ঠিক আছে। বলছে বুক নেই, চিন্তা নেই, আমি স্লাইডে লিখেছি, কোনো চিন্তা নেই। যাদের বই নেই আমি স্লাইডের সব থেকে ইম্পর্টেন্ট যে সালগুলো যেখান থেকে কোয়েশ্চেন দিতে পারে সেগুলো তুলেছি, বলবো, আসবো। চলো, সেকেন্ড হচ্ছে 1950 থেকে 1956। এই সময় কি হয়েছিল, এই সময় এআইটা আরও বেশি উন্নত হতে শুরু করলো। আস্তে আস্তে এআই এর মধ্যে যে ডেভেলপমেন্টগুলোর দরকার সেই ডেভেলপমেন্টগুলো আস্তে আস্তে কিন্তু এই 1956 থেকে শুরু হলো, না সরি 1950 থেকে শুরু হলো, 1956-এ গিয়ে শেষ হলো। এই জায়গাটা কিন্তু মনে রাখবে যে এই সময়কাল থেকেই কিন্তু এআই এর উন্নতিটা শুরু হয়েছিল। তারপর যেটা আসে সেটা হচ্ছে 1956 থেকে 1973। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে পাবে, এইখান থেকে কোয়েশ্চেন পাবে। এইটা হচ্ছে এআই এর জন্য গোল্ডেন ইয়ার, এই জায়গাটায় গোল্ডেন ইয়ার এটা, ঠিক আছে। তারপর হচ্ছে 1973 ফার্স্ট উইন্টার অফ এআই। তারপর 1980 থেকে 1987 দ্য বুম অফ এআই, মনে রাখবে দ্য বুম অফ এআই, বাংলায়ও আসছি আমি। 1987 থেকে 1993 সেকেন্ড উইন্টার অফ এআই। আর তারপর হচ্ছে 1993 থেকে
2011 এখানে হচ্ছে দ্য এমার্জ অফ এআই এজেন্টস। এই যে এআই বিভিন্ন এআই এর যে বিভিন্ন এজেন্টসগুলো, মানে যেমন ধর ChatGPT বা বিভিন্ন চ্যাটবট আছে যাদের সাথে আমরা কথা বলি, অ্যালেক্সা, সিরি, বিভিন্ন ধরনের যাদের সাথে আমরা কথা বলছি, তো সেই এজেন্টসগুলোর ব্যবহার কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কত সাল থেকে কত সাল? 1993 থেকে 2011 পর্যন্ত। তারপর 2011 থেকে প্রেজেন্ট যতদিন পর্যন্ত চলছে সেটা আমাদের এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি। ঠিক আছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি, বোঝা গেছে? বলছে ম্যাম এরকম নাম কেন দেওয়া হয়েছে? এক একটার এক এক রকমভাবে ডিফাইন করা হয়েছে। দেখো হিস্ট্রির মধ্যেও তো কিছু না কিছু পার্ট থাকে। তোমরা যখন ক্লাস 9-10-এ যখন হিস্ট্রি পড়তে, তখন তোমরা পড়েছিলে না মধ্যপ্রস্তর যুগ, তারপর নতুন পাথরের যুগ, এরকম ছিল। আমি হিস্ট্রিতে এতই মানে ভালো ছিলাম আর কি বলবো, মানে এটা কিন্তু আয়রানি বললাম, মানে খারাপ ছিলাম। তো আমি জানিও না যে কি কি যুগ হতো, কিছু কিছু যুগ আমার ওই মানে মনে আছে, সেগুলোই বললাম। তো সেই রকম যেমন নামকরণ করা হয়েছিল না, সেই রকমভাবেই এইটাকেও একটা যেহেতু বলেছে ওই বিজ্ঞান, ওই এআই বিশেষজ্ঞ বলেছিল মনে আছে যে মানব জীবনের ইতিহাসে এআই কিন্তু একটা ভীষণ বড় ভূমিকা পালন করতে চলেছে ইন ফিউচার। তো সেই জায়গাটা কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছে এই রকমভাবে বিভিন্ন বিভিন্ন নাম ইউজ করে। ঠিক আছে, নামগুলো রিলেটেড। যখন গোল্ডেন পিরিয়ড, তখন গোল্ডেন পিরিয়ডের মতোই, মানে হয় না মানুষের এরকম হয় যে মানুষ যখন ছোটোবেলায় জন্মায় সে তখন আস্তে আস্তে বড় হতে থাকে, তারপর যখন একটা এরকম সময় আসে যেই সময় হয়তো সে যা যা কাজ করছে শুধু ভালোই হচ্ছে তার, তখন সে কি বলে যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত আমার লাইফের গোল্ডেন পিরিয়ড, এই টাইমটা আমি কোনোদিন ভুলবো না, এরকম হয় তো। তো সেই রকমভাবেই কিন্তু নামগুলো আস্তে আস্তে বলা হয়েছে। বলছে আমারও তাই হিস্ট্রি দেখলে জ্বর আসতো। আচ্ছা চলো, তোমাদের একটা ছোট্ট গল্প বলি তাহলে। আমার যখন ক্লাস 10-এ, মানে কেউ আবার হেসো না গল্পটা শুনে, আমার যখন একদম টানা থিওরি পড়ছি তো তাই একটু গল্প করছি মাঝে, নাহলে একদম বোর লাগবে। আমার যখন ক্লাস 10-এর পরীক্ষা, আমি বোর্ডস পরীক্ষা দিয়েছি। বোর্ডস পরীক্ষা দেওয়ার মানে বোর্ডস পরীক্ষা না, সরি, স্কুলে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষা দিয়েছি। সেই টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমার হিস্ট্রির নাম্বার এতটাই খারাপ ছিল যে আমি খুব টেনে টুনে পাশ করেছিলাম। মানে যত নাম্বার পেয়ে পাশ করা উচিত তার থেকে হয়তো মিনিমাম ওই 7-8 নম্বর বেশি পেয়েছিলাম। এইভাবে আমি হিস্ট্রিতে পাশ করেছিলাম আমার টেস্ট পরীক্ষার সময়। তারপর আমার মা দেখলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বোর্ডসে গিয়ে আমার মেয়ে ডেফিনেটলি হিস্ট্রিতে ফেল করবে, এরকম একটা ব্যাপার। তো মা তখন নিজে থেকেই পড়ানো শুরু করলো। কি করতো মা নিজে থেকে ওইটা গল্পের মতন করে পড়তো, মানে আমাকে পড়ে পড়ে বলতো, আমি শুধু শুনতাম, আমি কিন্তু কিছু পড়তাম না, আমি শুধু শুনতাম জিনিসটা। এইবার আস্তে আস্তে যখন আমার বোর্ডস সামনে আসছে তখন প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে। আমি কি করেছি, আমাদের সময় না 3টে টেস্ট পেপার বেরোতো, একটা পর্ষদের, একটা হচ্ছে WBTA আর একটা হচ্ছে ABTA। তো এই 3টে পর্ষদ আমি মানে এই 3টে টেস্ট পেপার আমি তখন কিনেছিলাম। তো আমি কি করলাম, আমি মনে মনে ভেবেছি যে বড় কোশ্চেন আমার দ্বারা হবে না, আমিও মুখস্থও করতে পারবো না, আর পরীক্ষা হলে গিয়ে লিখতে গেলে এরটা ওরটাই লিখবো, আর তারটা সাল তো ছেড়েই দাও, এরম একটা ব্যাপার ছিল। তো আমি ঠিক করলাম যে ঠিক আছে তাহলে শর্ট কোশ্চেন করি। শর্ট কোশ্চেনে আমাদের 40 নাম্বারের বোধহয় সেই সময় শর্ট কোশ্চেন আসতো। তা আমি টার্গেট করলাম যে আমি শুধু শর্ট কোশ্চেন পড়বো। কীভাবে পড়বো, আমার 2-3 জন বন্ধুকে বললাম যে তুই এই বইটা সলভ কর, আমি এই বইটা সলভ করছি, আর একজনকে বললাম তুই পর্ষদটা কর, মানে ABTA কথা বলছি। আমি হয়তো ABTA করেছিলাম আর আমার বন্ধুকে বলেছিলাম WBTA করতে, আর একজন বন্ধুকে বলেছিলাম পর্ষদ করতে। তারা সবাই ওই শর্ট কোশ্চেন এর অ্যান্সার খোঁজা শুরু করলো এবং সবাই সেটা জড়ো করলো এক জায়গায়। তো আমরা সবাই মিলে সেটা জেরক্স করে নিজেদের কাছে ডিস্ট্রিবিউট করলাম। করার পর এক্সামের দিন আসলো, এক্সাম দিলাম। বাড়ি এসে মাকে বললাম যে মা, আমি খুব বেশি তো নাম্বার পাবো না তুমি জানো, কিন্তু আমি ওই গুনে গুনে ওই 60 পাবো, একদম 60 পাবো আমি বলেছিলাম। তো মা বলছে যে ঠিক আছে দেখবো তুই কেমন 60 পাস। আর আমাদের সময় প্রচুর কোশ্চেন টাফ ছিল,
মানে এতটা লেভেলের কোয়েশ্চেন টাফ ছিল যে লোকজন কাঁদতে কাঁদতে পরীক্ষার হল থেকে বেরিয়েছে, সেখানে আমি মানে একদম বুক ফুলিয়ে হল থেকে বেরিয়েছি। মা তো ভেবেছে শেষ, আমার মেয়ের হিস্ট্রি পরীক্ষা শেষ, ও বোধহয় আর পাশ করবে না, এরকম একটা ব্যাপার। তো তারপর যখন রেজাল্টটা পেলাম তখন দেখলাম যে 1 নাম্বার বেশিও পাইনি, 1 নাম্বার কমও পাইনি, ঠিক গুনে গুনে 60 পেয়েছিলাম। তো এই হচ্ছে আমার গল্প, ঠিক আছে। বলছে বানিয়ে লিখে 84 পেয়েছিলাম, আচ্ছা ঠিক আছে চলো। তো ওই হিস্ট্রি শেষ, তারপর আর কোনো দিন হিস্ট্রি পড়ার কথা স্বপ্নেও ভাবিনি। যেদিন হিস্ট্রি পরীক্ষা শেষ হয়েছে সেই দিনই হিস্ট্রি বইটাকে সরিয়ে দিয়েছি, আর কোনো দিন হিস্ট্রি পড়িনি। যাই হোক, বলছে হ্যাঁ অপারেটিং সিস্টেম হচ্ছে নাকি আমাদের ওই ডেটা ওয়্যার হাউজিং হচ্ছে, সেটা একটু মানে টাইম দাও, আমি একটু জেনে আমি বলবো, ঠিক আছে চলো। আচ্ছা এইবার দেখো, এইবার তোমাদের এখানেও কিন্তু কিছু কিছু জিনিস হিস্ট্রি পড়তে হবে। কি পড়বে দেখো, প্রথম হচ্ছে 1900 থেকে 1950 সালের গোড়ার দিকে সকল ধরনের বিজ্ঞানীরা কৃত্রিম মস্তিষ্ক তৈরি করার কথা, মানে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করা যায় কিনা সেই সম্পর্কে ভাবতে শুরু করেছিল। তাহলে ভাবনাটা কবে থেকে শুরু হয়েছিল? ওই 1900 থেকে 1950-এর মধ্যে, ঠিক আছে। 1900 থেকে 1950-এর গোড়ার দিকে কৃত্রিম মস্তিষ্ক তৈরি হয়েছিল, ঠিক আছে। তারপর বলছে যে এরপর আমাদের যে মাইলস্টোনগুলো আছে সেগুলো বলছি, ঠিক আছে। বলছে ম্যাম এই হিস্ট্রি ফাইটের স্টোরি নিয়ে শর্ট ফিল্ম বানিও, ঠিক আছে চলো। শুভম ভালো বলেছে, ও আমার এই হিস্ট্রি স্ট্রাগল পিরিয়ডেরটার একটা ফিল্ম বানাবে বলছে, একদম চলো। 1929-এ কি হয়েছিল দেখো, 1929-এ চেক নাট্যকার ক্যারেল ক্যাপেক প্রথম রসাময় ইউনিভার্সাল রোবটস তৈরি করেছিল। রোবটস নামে একটি বিজ্ঞান কল্পকাহিনীমূলক নাটক প্রকাশ করেন, যেখানে তিনি প্রথম কৃত্রিম মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমাদের সাথে, এবং তার নাম কি দিলেন? তার নাম দিলেন হচ্ছে রোবট। তাহলে রোবট নাম কোথা থেকে আসলো? আর প্রথম যে কল্পকাহিনীমূলক নাটক যেখানে হচ্ছে গিয়ে আমাদের এই কৃত্রিম মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, তার নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট, তার নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর 1943-তে কি হলো? 1943-তে হচ্ছে ওয়ারেন ম্যাকক্লাচেন আর ওয়াল্টার পিটস কি করলো? গবেষণা করে প্রথম ধারণামূলক মডেল তৈরি করেছিলেন, যা বর্তমানে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফার্স্ট এআই হিসেবে বিবেচিত হয়। তাহলে ফার্স্ট এআই কবে তৈরি করা হয়েছিল? কে তৈরি করেছিল? ফার্স্ট এআই কবে তৈরি করা হয়েছিল? কে তৈরি করেছিল? ভীষণ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আর হচ্ছে এই মডেলে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেটের মতো যে একদম বেসিক গেটগুলো আমরা পড়েছি সেই গেটগুলো ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে চলো। আচ্ছা তোর ভাই আর্টস পার্ট এই এত পেয়েছিস, ম্যাথ সায়েন্স হে তো মনে হয় যা চলে গেল, পড়তে পারলাম না। যাই হোক চলো, এরপর হচ্ছে এমার্জেন্স অফ এআই এর মধ্যে দেখো 1950 আছে, 1951 আছে, 1952 আছে, ঠিক আছে। আচ্ছা এগুলো কি আমাকে আর এরকমভাবে ডিটেলসে বলতে হবে? প্রত্যেকটা পার্ট কিন্তু আমি ছোট ছোট করে এখানে লিখে দিয়েছি, আমি কি আর এগুলো এক্সপ্লেন করব? এক্সপ্লেন করা মানে কি আমি ওই বলে যাব তোমাদেরকে, একবার করে আমি জাস্ট বলে যাব যে কবে কি হয়েছিল, সেটাকে আমি বলবো, নাকি তোমরা এই পার্টটা বাড়িতে পড়ে যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবে? বলো কি করবে বলো। এই জায়গাটা তোমরা আমাকে বলো যে আমি কি এই জিনিসগুলো একবার করে বলে দেবো তোমাদেরকে, নাকি
তোমরা বাড়িতে এই জিনিসগুলো পড়ে নিয়ে তারপরে আমাকে নেক্সট দিন জানাবে যে এই জায়গাটায় তোমাদের কারুর কোনো সমস্যা আছে কি না। বলছে পড়বে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই জায়গাটা পড়ো। আর যেটা আমার বলার সেটা হচ্ছে কিছু সাল আছে যেগুলো বেশ ইম্পর্টেন্ট, সেগুলো একটু বলি। সেটা হচ্ছে 1955, 1956 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে গোল্ডেন ইয়ারের প্রত্যেকটা সাল, গোল্ডেন ইয়ারের প্রত্যেকটা সাল যে কটা আমি মেনশন করেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বইতে হয়তো আরও অনেক বেশি সাল তোমরা পাবে, কিন্তু সব সাল কিন্তু আমি মেনশন করিনি, ঠিক আছে। গোল্ডেন ইয়ারের যে কটা সাল এখানে আমি দিয়েছি সব কটা সাল একবার করে তোমরা দেখবে গোল্ডেন ইয়ারের। চলো, তারপর তো গোল্ডেন ইয়ারের প্রত্যেকটা সাল ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বলছি, গোল্ডেন ইয়ারের কিন্তু প্রত্যেকটা সাল ইম্পর্টেন্ট। আর ফার্স্ট এআই এর কথা যদি বলি তাহলে এটা শুধুমাত্র ওই সময়কালটা মনে রাখলেই হবে যে কোনটা ফার্স্ট উইন্টার, যেটা ফার্স্ট উইন্টার অফ এআই যেটা, সেটা শুধুমাত্র সালটা মনে রাখলেই হবে, ঠিক আছে। সেকেন্ড এআই উইন্টার যেটা, সেটারও শুধু সালটা মনে রাখো তাহলেই হবে, আদারওয়াইজ আর সেরকম কিছু এখান থেকে ইম্পর্টেন্ট নয়। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোল্ডেন ইয়ারের সাথে সাথে লাস্ট যেটা 2011 থেকে প্রেজেন্ট পর্যন্ত যেটা হয়েছে, 2011 থেকে প্রেজেন্ট পর্যন্ত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে 2011 থেকে প্রেজেন্ট পর্যন্ত যা যা হয়েছে কোনোটা স্কিপ করবে না, কোনো সাল স্কিপ করবে না। এখান থেকেও অন্তত কোয়েশ্চেন পাবেই পাবে, দুটো কোয়েশ্চেন এখান থেকেও কিন্তু পাবে। তোমাদের কিন্তু অরে কোয়েশ্চেন থাকবে, তোমাদের অরে কোয়েশ্চেন থাকবে, তো চিন্তা করার কোনো কারণ নেই। আপাতত এগুলো নর্মালি মুখস্থ করো, মানে মুখস্থ ইন দ্যাট সেন্স কি যে প্রত্যেক দিন একবার করে রিভাইজ করতে থাকো ছকটা, তাহলে কিন্তু তোমাদের মনে চলে আসবে। যাদের কাছে বই আছে তারা বই থেকেই ছকটা একবার করে রিভাইজ করো, যাদের কাছে বই নেই তারা এই পিপিটি থেকে তোমরা রিভাইজ করে নাও এই জিনিসগুলোকে। তারপর একদম এন্ডে গিয়ে আমি সব থেকে ইম্পর্টেন্ট যে সালগুলো, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন যেখান থেকে আসতে পারে সেগুলো বলে দেবো। এখনই বলবো না, তাহলে এখন যদি বলে দিই তাহলে তোমরা এতটাই চালাক যে শুধুমাত্র ওইগুলোই পড়বে আর বাকি একটাও পড়বে না। তো আগে সবগুলো পড়ো, তারপর আস্তে আস্তে আমি বলে দেব। আমাকেও একটু ভাবতে দাও, আমাকেও একটু জিনিসগুলোকে বুঝতে দাও যে কোথা থেকে কোয়েশ্চেন দিতে পারে, কারণ একেবারে তো আর আমি ডিরেক্টলি বলতে পারি না যে এরকমভাবেই এইটাই দেবে পরীক্ষায়। তো আমাকেও একটু জিনিসটা নিয়ে রিসার্চ করতে দাও, তারপরে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। চলো, লাস্ট আর একটা পার্ট বাকি আছে যেটা বলে আজকের ক্লাস শেষ করব, সেটা হচ্ছে চলো প্রথম যেটা আসে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা আর অসুবিধা, ঠিক আছে। ম্যাম কোডিং অ্যান্ড প্রোগ্রামিংয়ের জন্য কোনো কোন ল্যাপটপ বেস্ট হবে আন্ডার 60K? ল্যাপটপ বলতে তুমি ইয়ের নিতে পারো, এইচপির নিতে পারো, এইচপিরগুলো ভালো হয়, এইচপির যেগুলো হয় সেগুলো নিতে পারো। আর নাহলে আমি ডেলের ইউজ করি, ডেলেরটাও ভালো, ডেলের ইন্সপিরেশনের যেগুলো হয়, ইন্সপিরেশন আমারটা মনে হয় 15 ছিল, তো ওই ইন্সপিরেশন সিরিজের যেগুলো আছে সেগুলোও ভালো। হ্যাঁ, আমি তো বললাম প্রথমে এইচপিটা বেটার, আমি তখন বুঝতাম না বলে আমি ডেল কিনে নিয়েছি, বাট আমারটাও ঠিকঠাক মতোই চলছে। যাই হোক, চলো প্রথম যদি বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা আর অসুবিধা কি, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা আর অসুবিধা কি? সুবিধা বলতে কি কি জিনিস হয়? সুবিধা বলতে ও কিন্তু 24 ঘন্টা আমাদের সার্ভিস দেয়, মানুষ যেমন ক্লান্ত হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করবে, আমি কিন্তু এখানে ডিফারেন্সটাও বলছি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর মানুষের বুদ্ধিমত্তার মধ্যে, তো সেই জায়গাটাও কিন্তু একটু লক্ষ্য করো,
ঠিক আছে, চলো প্রথম যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধার মধ্যে পড়ে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের 24 ঘন্টা সার্ভিস দেয়। ও কিন্তু কোনো সময় ক্লান্ত হয় না, ও সব সময় কিন্তু আমাদেরকে সার্ভিস দিতে থাকে, ও সব সময় কিন্তু আমরা যদি ওকে কোনো কাজ বলি ও কিন্তু সেটা করে দেবে, ও কিন্তু কোনো সময় ক্লান্ত হবে না। ঠিক আছে, বিরতি বা বিশ্রাম ছাড়াই এআই 24 ঘন্টা কাজ করতে পারে, মানুষের পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়। কোনো মানুষ কি 24 ঘন্টা টানা কাজ করতে পারে? একদমই নয়, 24 ঘন্টা টানা কাজ করতে পারে না। ম্যাক্সিমাম হয়তো আমরা 14-15 ঘন্টা, তাও একটা মানুষ 14-15 ঘন্টা কাজ করলে সে ক্লান্ত হয়ে পড়ে, তার পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে, দেখো তারপর মানুষের তুলনায় অনেক দ্রুত এবং বিপুল পরিমাণ ডেটা এআই প্রসেস করতে পারে, মানুষের তুলনায় অত্যন্ত দ্রুত কাজ করে এআই। এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই যে মানুষ যতটা না দ্রুত কাজ করতে পারবে তার থেকে মেশিন সর্বদাই দ্রুত কাজ করে এসেছে। এটার জন্য এআইকে আলাদা করে আর কিছু বলার মতন মানে জিনিস নয়, যেহেতু কম্পিউটার বা একটা মেশিন সে তো স্বাভাবিকভাবে মানুষের থেকে বেশি কাজ করবে না, বা মানুষের থেকে অনেক দ্রুতই কাজ করবে, তো সেই জিনিসটা। তাছাড়া মানুষ কতগুলো ডেটা নিয়ে কাজ করতে পারে, মানুষের পক্ষে তো এত ডেটা মনে রাখা সম্ভব নয়, কিন্তু এই এআই এর ক্ষেত্রে কিন্তু ও অনেক রকমের ডেটা প্রসেস করতে পারে, সেগুলো স্টোর করে রাখতে পারে। মানুষ কত মাথার মধ্যে স্টোর করবে, তার তো একটা ক্যাপাসিটি আছে, মানুষের মাথার মধ্যে কিছু স্টোর করার তো একটা ক্যাপাসিটি আছে, তুমি কত মনে করে রাখবে, সব কিছু তো মানুষের পক্ষে মনে করে রাখা সম্ভব নয়। কিন্তু এআই এর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নয়, ও কিন্তু প্রচুর সংখ্যক ডেটা নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মানুষের পক্ষে করা কঠিন এমন অনেক কাজ আছে যেগুলো এআই খুব সহজেই করে ফেলতে পারে। ওর কাছে কোনো রকম কোনো সেটা মানে মনেই হয় না যে কোনো কাজ, ও খুব ইজিলি ওই কাজটা করে বেরিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু সেটা করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়তো। অসুবিধার মধ্যে কি বলছে, সব থেকে প্রথম যে অসুবিধা, একজন আমাকে একটা কোয়েশ্চেন করেছিল যে আলাদা আলাদা এআই আলাদা আলাদা রকম অ্যান্সার কেন দেয়। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এইখানে তুমি পাবে। দেখো, এআই তার কতকগুলি নির্দিষ্ট প্রোগ্রাম দ্বারা সীমাবদ্ধ, তাই নতুন বা অপ্রত্যাশিত কোনো রকম কোনো যদি পরিস্থিতি আসে সেই ক্ষেত্রে কিন্তু ও নিজে থেকে কোনো উত্তর বা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ওর কাছে যেটা স্টোর থাকে ও কিন্তু সেটাই তোমার কাছে রিপ্রেজেন্ট করে। সব কিছু কিন্তু ওর পক্ষে জানাও সম্ভব নয়, ওর মধ্যেও তো ওকেও তো প্রোগ্রামিং করে বানানো হয়েছে। এবার ওই যে প্রোগ্রামিং করে যখন ওকে বানানো হয়েছে তখন হয়তো এই সিচুয়েশনের কথাটা কারোর মাথাতেই আসেনি, এবং এই সিচুয়েশনের যে কী রকম ধরনের প্রতিকার হতে পারে বা এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কি সমস্যা সমাধানের পথ হতে পারে সেটা হয়তো ওকে বলাই হয়নি, সেই জন্য এই জায়গাটা ওর কাছে আননোন। তাই এরকম অনেক সিচুয়েশন তৈরি হয় যেখানে এআই কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক আছে, তারপর দেখো মানুষের ন্যায় সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টির অভাব রয়েছে এআই এর মধ্যে। মানুষ যেমন সৃজনশীল, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে। আমার থেকে যদি বড় মানুষ হয় তাকে আমি নিশ্চয়ই সম্মান দিয়ে কথা বলবো, বা আমার থেকে যদি ছোট মানুষ হয় তাকে আমি নিশ্চয়ই খুব স্নেহ করে খুব ভালোবেসে কথাগুলো বলবো। তো সেরকম, বা আমার সমবয়সী যদি কেউ হয় তার সাথে আমি পুরো বন্ধুর মতন সব কিছু শেয়ার করব। তো এই জিনিসগুলো মানুষের পক্ষে যতটা ইজি, একজন মেশিনের পক্ষে তো সেটা কখনোই ইজি নয়। সবসময় মনে রাখবে মানুষ কিন্তু খুব মানে মানুষের একটা ভালো দিক হচ্ছে মানুষ অনুভূতি বোঝে। মেশিন কি, মেশিন হচ্ছে একটা এরকম ওই যন্ত্রাংশ যেটার মধ্যে কিন্তু কোনো ইমোশন কাজ করে না, যেটা কিন্তু কোনো ইমোশন বোঝে না। তো এই জায়গাটা কিন্তু ভীষণ মানে একটা অসুবিধার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে সঠিক প্রোগ্রাম বা প্রশিক্ষিত না হলে এআই কিন্তু ভুল রেজাল্ট দেয়। এটা তো আমরা বরাবরই লক্ষ্য করি যে কিছু কিছু ক্ষেত্রে এমন যে আমরা হয়তো ওইটার রেজাল্ট জানি, যে এতদিন পর্যন্ত জেনেও এসেছি যে হ্যাঁ এটাই সত্য, কিন্তু ওর প্রোগ্রামটা যখন কেউ বানিয়েছে বা ওর মধ্যে যখন ওটা কেউ বলেছে তখন হয়তো সে ভুল করে ওটা দিয়ে দিয়েছে। তাই তুমি যতবারই ওকে বলো না কেন না এটা তো ভুল, ও কিন্তু ওটাকেই বারবার করে ঠিক প্রমাণ করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো একটা কোশ্চেন ছিল যে বলছে ম্যাম একটা কোশ্চেন ছিল যে এ কি ডেটাগুলো বাইনারি
হিসেবে স্টোর করে, একদম একদম। চলো, তারপর হচ্ছে মানব বুদ্ধিমত্তার যদি কিছু মানে সুবিধা অসুবিধা বলি, তাহলে মানব বুদ্ধিমত্তার সুবিধা প্রথমেই কি, মানব বুদ্ধিমত্তার প্রথম সুবিধা হচ্ছে সৃজনশীলতা, আন্তর্দৃষ্টি এবং আবেগগত বুদ্ধিমত্তা। একটু আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু ওখানে লেখা আছে। দেখো, মানুষ সৃজনশীল, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে, মোরওভার ম্যানার্সটা জানে, কিন্তু ওর ক্ষেত্রে তো সেটা হয় না। ও সবাইকেই হয়তো স্যার বলে সম্বোধন করছে, ঠিক আছে, কোনো একজন বাচ্চা জিজ্ঞাসা করলো তাকেও স্যার বলে সম্বোধন করছে বা ম্যাম বলে সম্বোধন করছে, তো সেই জায়গাটা ওর কিন্তু একটু খামতি রয়েছে, ঠিক আছে। চলো, তারপর বলছে মানব বুদ্ধিমত্তা যে কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। দেখো, ওর যেগুলো অসুবিধা ছিল সেগুলোই কিন্তু মানুষের সুবিধার মধ্যে পড়ছে। মনে করে দেখো, ওর ক্ষেত্রে আমি বলেছিলাম অসুবিধা কী ছিল, যে কোনো রকম অপ্রত্যাশিত সিচুয়েশন যেটার কোনো ও রেজাল্ট জানে না যে কি হতে পারে, সেটার ক্ষেত্রে কিন্তু ও কোনো রকম কোনো আমাদেরকে বলতে পারবে না যে কি করব না করব বা কি সিদ্ধান্ত নেব, সেটা মানুষের পক্ষে বলা সম্ভব। কারণ মানুষ জানে যে কিভাবে একটা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়, বা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেই সিচুয়েশনে কোন ডিসিশনটা নিলে সঠিক ডিসিশন নেওয়া হবে সে কিন্তু সেই মুহূর্তে সেটা নিতে পারে, ঠিক আছে। তারপর বলছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানব বুদ্ধিমত্তা নৈতিক এবং নীতিগত দিক বিবেচনা করে, নৈতিক দিকও বিচার করে, বিবেচনা করে, তারপর কোনটা ডিসিশন নিলে ঠিক হবে সেটা কিন্তু ও করে। কিন্তু ওর ক্ষেত্রে কি, ওর ক্ষেত্রে যেরকমভাবে প্রোগ্রাম তৈরি করা হয়েছে, ওকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ও কিন্তু সেরকমভাবেই কাজ করে চলেছে, ঠিক আছে। চলো, নেক্সট অসুবিধা কি বলছে, মানব বুদ্ধিমত্তা অনেক ক্ষেত্রেই পক্ষপাত দুষ্ট বা ভুল সিদ্ধান্ত নিতে পারে। এটা তো মানুষের একটা কি বলবো, মানে বুঝে শুনে ভেবে চিনতে মানুষ সবসময় ভুল ডিসিশনটাকেই আগে বেছে নেয়, তারপরে সেটাকে বোঝে যে হ্যাঁ এটা ভুল ডিসিশন হয়েছে, আমাকে ঠিক করতে হবে জিনিসটা। তো সেই ক্ষেত্রে তোমাদের যেমন অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল যে সেমিস্টার 3 তো এমসিকিউ একটু একটু পড়লেই হয়ে যাবে, তারপর তো একটু পড়তে গিয়ে তোমাদের অবস্থাটা তো বুঝেইছো লাস্ট দিন এসে কীরকমভাবে তোমাদেরকে পড়তে হয়েছে। আমি সব সাবজেক্টের কথাই বলছি, শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের কথা কিন্তু বলছি না। তো সেই রকম মানুষ কি করে, অনেক ক্ষেত্রে বুঝে শুনেও কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তো সেই জায়গাটা কিন্তু মানুষের একটা অসুবিধার মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে মানব বুদ্ধিমত্তা ক্রমাগত কাজ করলে বিশ্রাম বা বিরতির প্রয়োজন হয়, যেটা কিন্তু আমাদের ইয়ের ক্ষেত্রে দরকার হয় না, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দরকার হয় না। ও কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে পারে, ওর কোনো রকম কোনো বিশ্রামের প্রয়োজনীয়তা কিন্তু পড়ে না। তারপর নেক্সট বলছে মানব বুদ্ধিমত্তা তার শারীরিক ও মানসিক ক্ষমতা দ্বারা সীমাবদ্ধ থাকে। এটা তো একদম বাস্তব কথা, মানুষের শারীরিক দিক থাকে, মানুষের মানসিক দিক থাকে। শারীরিক দিক যেমন পারমিট না করলে তুমি কাজ করতে পারবে না, সেরকম মানসিক দিকও যদি তোমার ঠিকঠাক না থাকে তুমি তো কাজ করতে পারবে না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু তার ক্ষেত্রে থাকে না, এই জিনিসগুলো তার বলতে এআই এর ক্ষেত্রে কিন্তু থাকে না। কারণ কি, তার মানসিক দিক কি, সে তো অনুভূতিই বোঝে না, তার মানসিক দিক কোথা থেকে আসবে, তাই না। তো এই জায়গাগুলো কিন্তু মানুষের এক একটা মেজর মেজর অসুবিধা, যেগুলো কিন্তু আবার এআই এর ক্ষেত্রে সুবিধা। মনে রাখবে, মানুষের যেগুলো অসুবিধা সেগুলো কিন্তু এআই এর সুবিধার মধ্যে পড়ে, আর এআই এর যেগুলো অসুবিধা সেগুলো কিন্তু মানুষের সুবিধার মধ্যে পড়ে, ঠিক আছে। চলো 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 তারপর নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, এতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেও যেটা কোশ্চেন দিতে পারে 3 নাম্বার কোশ্চেন বেশি, এইটা তো হচ্ছে 3 নাম্বারের। 3 নাম্বারের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের বুদ্ধিমত্তার পার্থক্য। আমি কিন্তু এই সুবিধা অসুবিধাগুলো পড়ানোর সময় পার্থক্যটা বলে দিয়েছি যে মানুষের সঙ্গে ওর ডিফারেন্সটা কোথায়। তো তোমরা দেখবে যে বইতে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে বৈশিষ্ট্য, মানে পার্থক্যটা। তো পার্থক্যটা কিন্তু আমি এখানে আর এরকমভাবে লিখিনি, ঠিক আছে। চলো, এই পর্যন্তই আজকের আমাদের পুরো ডিসকাশন ছিল। বলছে ম্যাম আমাকে চিনতে পারছেন? তন্ময়, হ্যাঁ, আগের সেমিস্টারে তো তোমাকে দেখেছি, মানে ক্লাস করতে দেখেছি, সামনে থেকে দেখিনি তোমাকে। যাই হোক,
এই ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ এআই। অনেকগুলো কাজ কিন্তু তোমাদের বাড়িতে করতে হবে। নেক্সট ক্লাস কিন্তু বুধবার, একদম কাছাকাছি, আজকে শুক্রবার, নেক্সট ক্লাস হচ্ছে বুধবার। তো একদম তোমাদের যে যে কাজগুলো বললাম, যে হিস্ট্রি অফ এআই যেটা আছে সেটার যে সালগুলো রয়েছে আর সাল রিলেটেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে, যে কোনটা কিভাবে আসলো, কোনটার কোন কোন সালকে কোন কোনভাবে আমরা অভিহিত করেছি, কোন কোন নাম আমরা দিয়েছি, সেইগুলো। তো সেইগুলো কিন্তু ভালোভাবে তোমরা একটু বাড়িতে দেখবে। আর তাছাড়া যেটা তোমাদের মেন, সেটা হচ্ছে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাও কিন্তু বই থেকে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তন্ময় আমাদের গ্রুপ অ্যাডমিন, বাহ, তোমাদের গ্রুপ আছে, আচ্ছা ঠিক আছে। চলো তাহলে তোমাদের বলে দিলাম যে কি কি জিনিসগুলো তোমরা পড়বে এবং কোন কোন জিনিসগুলো থেকে কোয়েশ্চেন দিতে পারে, সেগুলোও কিন্তু আমি পড়ানোর সঙ্গে সঙ্গে বলেছি। তোমাদের বোধহয় স্টাডি প্ল্যানে আমি এটা মেনশন করেছি যে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর একটা ক্লাস আমরা দেব, যেই ক্লাসে আমি ডাউট সলভ করব এবং রিভিশন করব। এই যে পুরো 5 দিন বা 4 দিন যত দিনেরই ক্লাসগুলো আমরা করব, বা একটা ইউনিট শেষ করতে যতগুলো দিন আমাদের সময় লাগছে, তারপর একটা দিন আমরা এরকম রেখেছি যেই দিন আমরা পুরোটাই রিভিশন করব, বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে সলভ করব, ঠিক আছে? চলো বলছে ম্যাম প্লিজ একটু ইংলিশ নোটসটা দেবেন নেক্সট ক্লাসে, না হলে অসুবিধা হবে। আচ্ছা, আমি চেষ্টা করছি। ইংলিশে নোটস দেওয়াটা ডিফিকাল্ট ব্যাপার, তো আমি দেখছি যদি কোনোভাবে ট্রান্সলেট করতে পারি, ঠিক আছে? তন্ময়, বই বলতে তোমার যদি কম্পিউটার সায়েন্স হয় তাহলে তো সন্ময় কুণ্ডু, আর যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন হয় তাহলে গুহপাল, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে আমার বুধবার দিনের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং বুধবার দিনের ক্লাস আমি বলবো যে কারুর যদি মানে খুব সমস্যা না থাকে তাহলে বুধবারের ক্লাস কিন্তু মিস করো না, কারণ ওইখানেই কিন্তু আমরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তাছাড়া হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, এই জায়গাগুলো কভার করব ওই ক্লাসেই, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, শেষ করছি তাহলে ক্লাস। থ্যাংক ইউ।